কুয়াশা কুয়াশা। প্রিয় শ্রোতা, ভূত কি, আত্মা কি? মানুষের ভেতরের যে চেতনা, যে স্পিরিট, যে স্পৃহা মানুষকে জীবিত করে রাখে, সেটাই নয় কি? আসলে কেন আমরা ভূতকে ভয় পাই ভাবুন তো একবার। আপনার প্রিয় মানুষটির চেতনাকে কি ভয় পাবার কোনো কারণ আছে আপনার? প্রিয় মানুষের সাথে বন্ধন হলো মনের বন্ধন, আত্মার সাথে আত্মার বন্ধন। তাহলে মৃত্যুর পরও অথবা মানবিক যোগাযোগের মাধ্যম ছিন্ন হবার পরও সে বাঁধন ছেঁড়া যায় কি? কেন ছেঁড়া যায় না? আজ যে গল্পটা আপনাদের শোনাবো তা ভূতের নাকি ভালোবাসার নাকি দুটোরই, সেটা নির্ধারণ করবার দায়িত্ব আপনাদের। আসলে সব ভূতের গল্প তো মানুষেরই গল্প, মানুষেরই তৈরি করা, আর সব ভালোবাসায় শেষ পর্যন্ত রহস্যময়। তাহলে শুরু করি আজকের গল্প। আমাদের গল্পের মূল চরিত্রের নাম হাসান। এলোমেলো চুলের মাঝবয়সী এক সুদর্শন যুবক। হাসানের অভ্যাস ঘুরে বেড়ানো, ঘর ছাড়া বৈরাগীর মতো পাহাড়ে জঙ্গলে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এক এলাকা থেকে অন্য এলাকায় ঘুরে বেড়াত সে। কেন যে সে আর 10টা ছেলের মতো সংসারী না হয়ে এরকম বোহেমিয়ান জীবন বেছে নিয়েছিল তা কেউ জানে না। শুধু তার এক ঘনিষ্ঠ বন্ধুই জানত কতটা চাপা কষ্ট বুকে নিয়ে হাসান ছন্ন ছাড়ার মতন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়াত। তো যাই হোক, শীতের কুয়াশা ঘেরা এক সন্ধ্যায় হাসান বাস থেকে নামল এক পাহাড়ি দুর্গম এলাকায়। জায়গাটা সিলেটের এক প্রত্যন্ত উপজেলা। অনেকগুলো রিজার্ভ ফরেস্ট আছে ওই অঞ্চলে, যেগুলো সম্পর্কে এখনো বেশিরভাগ সাধারণ মানুষ কিছু জানেই না। দুর্গম এলাকা হওয়াতে জায়গাগুলোতে মানুষের বসবাস খুবই কম। বেশ দূরে দূরে অবস্থিত কিছু গ্রাম, বেশিরভাগই চা বাগানের কুলি শ্রমিক আর আদিবাসীদের সংখ্যা। হাসানের ইচ্ছে ছিল সেরকমই একটা রিজার্ভ ফরেস্ট দেখার। জঙ্গলের বাইরে বন বিভাগের ছোট্ট একটা কটেজ আছে, সেখানে নিরিবিলিতে কয়েকটা দিন থাকবে বলে সে এই জায়গায় এসেছে। কিন্তু সন্ধ্যা মিলানোর পর বাস থেকে নেমে হাসান বুঝতে পারল একটা ভুল হয়ে গেছে। এসব দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, সন্ধ্যার পর বাস চলে না। ঢাকার বাস তো উপজেলায় নামিয়ে দিয়েই শেষ। এদিকে হাসানকেও তখনও যেতে হবে গ্রামের দিকে, অনেকটা পথ। সে পথের বেশিরভাগই কাঁচা মাটির রাস্তা। তো সে চিন্তা করলো যে এই সন্ধ্যার সময় আসাটা তার ঠিক হয়নি। তো কি করবে? সেখানে শুধু মোটরসাইকেল আর নসিমন টাইপের কিছু তোবড়ানো জিপ ছাড়া আর কোনো যানবাহন পাবার কোনো সম্ভাবনাই তো নেই। তাও সেটা আবার নামলেই বাস থেকে পাওয়া যাবে না, বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে তাকে। তাই হাসান আর দেরি করল না, স্থানীয় লোকজনের কাছে একটু খোঁজ খবর নিয়ে দ্রুত হাঁটা শুরু করল। ভাঙা রাস্তা, দুপাশে মাটির উঁচু পাহাড়, এগুলোকে ওই অঞ্চলে বলে টিলা। টিলার উপর পুরোটাই জঙ্গল। সন্ধ্যার আলো আধারিতে সেটাকে আরো বিকট মনে হচ্ছে। টিলাগুলোর পিছনে বা রাস্তার অদূরে বাড়িঘর থাকলেও তা বোঝার কোনো উপায় নেই। পাহাড়ি রাস্তার ঘোরানো পথ এবং সেই পথ ধরে হাঁটছে হাসান। এমন সময় সে একটা কিছু শব্দ শুনতে পেল, কারো হাঁটার শব্দ। কেউ একজন সামনে আছে, এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু মোড়টা ঘুরতেই মানুষটাকে হাসানের চোখে পড়ল। পেছন থেকে চেহারা দেখার কোনো উপায় নেই, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা একটা মেয়ে। সাদা রঙের সালোয়ার কামিজ পরনে। হাসান খুব অবাক হল। পাহাড়ি একটা নির্জন রাস্তায় এই ভর সন্ধ্যায় স্বাভাবিক অবস্থায় কোনো মেয়ের দেখা পাওয়ার কথা না। পোশাক দেখে পাহাড়ি মেয়ে বলেও মনে হচ্ছে না। মেয়েটা কে? হাসান একটু ভালোভাবে দেখার চেষ্টা করল। তার মনে হলো মেয়েটা কিছুটা অস্বাভাবিক ভাবে হাঁটছে, একটু এলোমেলো ভাবে, একটু পা টেনে টেনে। দেখে মনে হচ্ছে তার জন্য হাঁটতে খুব কষ্ট হচ্ছে। নানা ধরনের চিন্তা হাসানের মাথায় আসতে লাগলো। কে এই মেয়েটা? একা একা এমন দুর্গম জায়গায় এই সন্ধ্যাবেলা কি করছে? দেখে মনে হচ্ছে অসুস্থ। আচ্ছা, তার কি কোনো সাহায্যের প্রয়োজন? হারিয়ে যায়নি তো? এর সাথে কি নিজের থেকে যেচে কথা বলা উচিত হবে, নাকি মেয়েটা তাতে আরো ভয় পেয়ে যাবে অথবা রেগে যাবে?
নানা রকম চিন্তা করতে করতে দ্বিধাদ্বন্দ্বের পর হাসান ডাক দিয়েই ঠিক মনে করল। আসলে সে কৌতূহলটা দমিয়ে রাখতে পারছিল না। একটু এগিয়ে যেতেই জোরে এসে জিজ্ঞেস করল, এই যে শুনছেন, আপনার কি কোনো সাহায্য প্রয়োজন? শুনুন শুনুন, ভয়ের কিছু নেই, আমি আপনাকে সাহায্য করতে চাইছি। মেয়েটা থমকে দাঁড়ালো, কিন্তু কোনো জবাব দিল না, এমনকি পিছনে ফিরেও তাকালো না। হাসান আবারও বলল, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? মনে হলো যেন মেয়েটা কিছুটা ফুপিয়ে উঠল, কিন্তু স্পষ্ট বোঝা গেল না কি বলছে। বোধহয় ভয় পেয়েছে। মেয়েটা আর কিচ্ছু না বলে হনহন করে হাঁটা শুরু করে দিল। হাসান আর কথা বলার চেষ্টা করল না। বোঝাই যাচ্ছে মেয়েটা খুব ভয় পেয়েছে। কিছুটা সামনে এগিয়ে যেতে একটা রাস্তা, সেখানে একটা বড় গাছের নিচে একটা জিপ দাঁড়িয়েছিল। হাসান পেছন থেকে দেখতে পেল মেয়েটা ওই গাড়ির পেছনে উঠে পড়েছে। গাড়িটা জানালা দিয়ে মেয়েটাকে দেখা যাচ্ছে, কিন্তু মাথায় ওড়না দিয়ে এমন ভাবে ঢাকা যে মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। হাসান তখন অনেকটা দূরে। গাড়িটা কোন দিকে যাবে সেটা জানার জন্য ড্রাইভারকে চেঁচিয়ে ডাক দিতে যাবে যখন, ঠিক তখনই হুশ করে এক গাদা ধোঁয়া ছেড়ে গাড়িটা টান দিল, আর বাতাসের ঝোঁকে মেয়েটার মাথার ওড়না খসে পড়ল। এক মুহূর্তের জন্য হাসান যেন জমে গেল। এটা কি দেখছে সে? তার বোধ ফিরে আসার সাথে সাথে পাগলের মতো চিৎকার করতে থাকলো হাসান, আর দৌড় দিল জিপটার পেছনে। কিন্তু ততক্ষণে গাড়িটা চলে গেছে অনেক দূর। হতভম্ব হয়ে সে মাটিতে বসে পড়ল। এটা কি দেখলো সে? এটা কি দেখলো? এটা কি করে সম্ভব? মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? সেদিন কাকে দেখেছিল হাসান? হাসান যাকে দেখেছিল সেটা আর কেউ না, কি করে সম্ভব? অসম্ভব ব্যাপার কি কখনো সম্ভব হতে পারে? কি অদ্ভুত! যে স্ত্রীকে 7 বছর আগে হাসান নিজে হাতে কবর দিয়েছে, সে কি করে ফিরে আসলো সেরকম একটা প্রত্যন্ত অঞ্চলে, এরকম একটা নির্জন এলাকায়? হয়তো যে এলাকায় সে গেছে সে এলাকায় হয়তো তার থাকারই কথা না। কি অদ্ভুত বিষয়, তাই না প্রতি? আমি তো চিন্তাই করে পাচ্ছিলাম না কাকে দেখতে পারে। তারপর মৃত স্ত্রী, আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে কিভাবে সম্ভব হতে পারে। আত্মা হতে পারে, প্রেতাত্মা। তো ঠিক আছে, আমরা শুনবো সেটা। তার আগে একটা ছোট্ট বিরতি নিব, বিজ্ঞাপন বিরতি। তারপরে গল্প নিয়ে ফিরে আসছি। আর কোনো কথা হবে না, সঙ্গেই থাকবেন এবং লিখে পাঠাবেন যে কোনো মোবাইল ফোন থেকে 8920, এবং আমাদের পেজেও লিখতে পারেন এবিসি রেডিও FM 89.2 এবং RJ শারমিন। আর কুয়াশা চলছে এবিসি রেডিও FM 89.2, সঙ্গে আছে শারমিন ও ব্রতি। কুয়াশা কুয়াশা হাও মাও খাও পথ হারাদের ভীষণ গন্ধ পাও, মাও খাও চন্দর বন্দর সুখে থাকতে যাদের ভূতে কিলায়, ভুল পথে তাদের ভূতে মোহে পড়ে পথ হারিও না। গ্রামীণ ফোনে ফিরে এলেই 500 জিপি টু জিপি প্রতি সেকেন্ড আধা পয়সা, এবং অন্য অপারেটরে 1 পয়সা রাত 12টা থেকে বিকেল 4টা। সাথে থাকছে প্রতিটি SMS MMS জিপি টু জিপি মাত্র 10 পয়সা, এবং 9 মেগাবাইট ইন্টারনেট মাত্র 3 টাকা। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এত দেরি করে কাজে আসছো কেন? 12টা বেজে গেল, এখনো বাজারে হলো না। রান্নাটা কে বসাবে? ময়লা বাসন কে ধোবে? টেবিল কে গোছাবে? কাপড়গুলো কে কাচবে? কে বেরবে? আমার মুখ দেখাচ্ছ? লাগে যাবে, আমাকে কাটছো,
মাথা ঠান্ডা রাখেন, এসে গেল প্যারাশুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল। নারিকেলের পুষ্টি সহ 21টি প্রাকৃতিক উপাদানে ভরা, যা চুল রাখে ভালো আর মাথা রাখে একেবারে ঠান্ডা, এমনকি সংসারের ঝামেলাতেও। নতুন প্যারাশুট অ্যাডভান্সড কুলিং হেয়ার অয়েল, মাথা ঠান্ডা রাখেন। প্রশ্ন যেভাবেই আসুক, নিশ্চিত সাফল্যের সঙ্গী অনুপম অনুশীলনমূলক বই, সর্বশেষ মানবন্টন অনুযায়ী রচিত সৃজনশীল পদ্ধতির সেরা বই, কাজল ব্রাদার্স লিমিটেড। অন্তরে অন্তরে ভাবছিলাম পুরনো গাড়িটা বিক্রি করে নতুন একটা কিনবো। এত ব্যস্ত থাকি, গাড়ি বেচতে কোন বাজারে যাব? শুনলাম সেল বাজারে নাকি বেচাকেনা সোজা, গাড়ির ছবি পোস্ট করার সাথে সাথে কল। একটা দুটো না, অনেকগুলো। ঘরে বসেই বিক্রি হয়ে গেল গাড়ি। সবার জন্য সবকিছু বেচা কেনার বাজার একটাই, সেলবাজার.com। অন্যের পছন্দের টিউন কেন শুনবেন? এখন আপনার বাংলালিংক মোবাইল থেকে যে কোনো নাম্বারে কল করে শুনুন নিজের পছন্দের প্রিয় টিউন। ডায়াল করুন *4000#। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। যত কথা তত লাভ। এপ্রিল মাসে মোট লোকাল ভয়েস কলের চেয়ে মে মাসে 100 টাকার বেশি কল করলেই পাচ্ছ স্যামসাং গ্যালাক্সি S4 সহ 1000টি স্মার্টফোন জেতার চান্স। আর প্রতিদিনের টপ ইউজার জিতে নিতে পারবে একটি করে স্মার্টফোন। এছাড়া পাচ্ছ 100টি ফ্রি SMS। চলো বহুদূর, গ্রামীণ ফোন। দরজা জানলা লাগাও, এই রাত বেড়াইতে আবার ঝড় আসে কইতন। ঝড় না, তোমার নাতি স্পিড খাইয়া ফু দিয়া বাতি নিবাইছে। স্পিড এক্সট্রা স্ট্রং এনার্জি ড্রিঙ্ক, কখন যে কি হয় কিছু বলা যায় না। স্পিড হ্যাপি এনার্জি। প্রশ্ন যেভাবেই আসুক, নিশ্চিত সাফল্যের সঙ্গী অনুপম অনুশীলনমূলক বই, সর্বশেষ মানবন্টন অনুযায়ী রচিত সৃজনশীল পদ্ধতির সেরা বই, কাজল ব্রাদার্স লিমিটেড। টেকনোলজি পাল্টায় আর আমি পাল্টাই ল্যাপটপ। সেলবাজার আছে না, পুরোনোটা বিক্রি করে নতুন একটা নিলাম। আপগ্রেড মেশিন, রিজনেবল প্রাইস, পোস্ট দিলেই রেসপন্স। আর কি চাই? আসেন, যে নতুন অ্যাপ্লিকেশনটা বানিয়েছি দেখাই। সবার জন্য সবকিছু বেচা কেনার বাজার একটাই, সেলবাজার.com। আচ্ছা মা, আমি কি তোমার সন্তান না? বললো তোকে আমি 3 মাসের বাচ্চা পালন আনছি। কিছু গল্প অবিশ্বাস্য হলেও সত্য। দুপুরে বাসায় দেখতাম খাবার কিছু নাই, ফ্রিজের ভিতরে বরফ থাকতো, বরফ আমি কামড়ায় খাইতাম। কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা, বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? আমাদের সে উনি চলে গেল কেন? কিছু প্রশ্নের কোনো উত্তর নেই। সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম। কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়। আমার মাঝে মাঝে মনে হয় আমি সুইসাইড করে ফেলে, আমি হেরে যাচ্ছি। কিছু গল্প সমাজের বিবেককে নাড়া দেবার। জীবনের গল্পে কান পাতুন হ্যালো 8920-তে কিবরিয়ার সাথে প্রতি বুধবার রাত 11:10। কুয়াশা কুয়াশা। হাসানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কাকে দেখলো হাসান? হতবাক হয়ে হাসান ফোন করলো তার সবচেয়ে প্রিয় বন্ধু তুষারকে। তুষারই সেই বন্ধু যে হাসানের ব্যাপারে সবকিছু জানত। এই তুষার ছিল জনপ্রিয় একটা পত্রিকার ক্রাইম বিটের সাংবাদিক। এতদিন পর আমার কথা মনে পড়লো? কই তুই? তুষার, আমি রুনাকে দেখেছি। মানে কি বলছিস তুই? কিছুই বুঝছি না। কোথায় তুই? আমি সিলেটে।
আজই এসেছি। রেমা কেলেঙ্গার ফরেস্টে যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলাম। রুনা আমার সামনে দিয়ে হাঁটছিল, আমি বুঝতে পারিনি। আমার সামনে দিয়ে সে গাড়িতে উঠে চলে গেল। আমি শুধু এক মুহূর্তের জন্য ওর মুখটা দেখতে পেয়েছিলাম। দোস্ত শোন, তোর মাথা খারাপ হয়েছে। রুনা ভাবি 7 বছর আগে মারা গেছে। ও কিভাবে সিলেটে আসবে? তুই শিওর ভুল দেখেছিস। অসম্ভব, হতেই পারে না। সেই মুখ, সেই চোখ, এত মিল একটা মানুষের সাথে কি করে হতে পারে? তুষার প্লিজ দোস্ত, তুই চলে আয়। রুনাকে আমার খুঁজে বের করতেই হবে। আচ্ছা আচ্ছা শোন দোস্ত, তুই মাথা ঠান্ডা কর। এটা রুনা ভাবি ছিল না। তুই রুনা ভাবিকে তো অনেক ভালোবাসতি। এই 7 বছরে তুই এক মুহূর্তের জন্য ওনার কথা ভুলিসনি। আমি শিওর এটা তোর হ্যালুসিনেশন। সারাক্ষণ শুধু ওকে নিয়ে ভাবলে তো এরকম হবে। তুষার, তুইও আমার কথা বিশ্বাস করছিস না? রুনা ফিরে এসেছে। ও আমার ভালোবাসার টানে ফিরে এসেছে। নিশ্চয়ই ও আমাকে কিছু বলতে চায়। আমি এখানেই থাকবো, এই রাস্তায়, এই বনেই আমি আবার ওকে দেখবো। এত জায়গা থাকতে কেন এই সিলেটের গভীর বনে আমার সাথে দেখা করতে আসলো? আমাকে খুঁজে বের করতেই হবে এটা। দোস্ত তুই চলে আয়। হাসান, একটু বুঝতে চেষ্টা কর। আমি চাইলে এখন ছুটি পাবো না। এখানে একটা খুন হয়েছে, এটার ব্যাপারে রিপোর্ট করছি। শ্রমিক মালিক সংঘর্ষে একটা কারখানার মালিক মারা গেছে। পুরা ব্যাপারটার দায়িত্ব বস আমাকে দিয়েছে। এই মুহূর্তে ছুটি পাওয়া সম্ভব না। প্লিজ দোস্ত। দোস্ত ইম্পসিবল। ঠিক আছে, আসার দরকার নেই, আমি একাই খুঁজে বের করব। বাই, ভালো থাকিস। হাসান সিদ্ধান্ত নিয়ে ফেলল সে এখানেই থাকবে। তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছিল রুনা তাকে কিছু বলতে চায়, সে আবার দেখা দেবে। তাই সে আর গ্রামের বা বনের দিকে না গিয়ে উপজেলায় একটি সাধারণ ছোট হোটেল উঠল আর আশেপাশের এলাকাগুলোতে ঘুরে বেড়াতে শুরু করল। যে ব্যাপারটা হাসানকে খুব ভাবিয়ে তুলেছিল সেটা হলো সিলেটের সাথে রুনার কি সম্পর্ক, সে এখানে কেন? রুনা তাকে অন্য কোথাও দেখা না দিয়ে এখানে বা দেখা দিল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করল হাসান। এলাকার বিভিন্ন মানুষের সাথে আলাপ জমিয়ে কিছু অদ্ভুত তথ্য জানতে পারল সে। স্থানীয় একজন দোকানদার তাকে জানালো এই এলাকায় অনেক আগে থেকেই ভূতের আছর আছে। আরো জানালো একটা রহস্যময় ভুতুরে বাড়ির কথা। এলাকার লোকজন বাড়িটাকে ডাকে পুরান বাংলো বলে। অনেক পুরানো আমলের বাংলো টাইপের বাড়ি। আগে চা বাগানের মালিকরা থাকত, এখন আর কেউ থাকে না। একজন কেয়ারটেকার অবশ্য আছে দেখাশোনা করার জন্য। অনেকে বলে রাতের বেলায় নাকি ওই এলাকা থেকে ওই বাড়ি থেকে গুমড়ে গুমড়ে মানুষের কান্নার শব্দ আসে। কেউ কেউ নাকি ওই বাড়িতে ভূতও দেখেছে। একজন তো বলেই বসলো গভীর রাতে ওই বাড়ির পাশ দিয়ে যাবার সময় সাদা কাপড় পরা একজনকে জানালা ধরে দাঁড়িয়ে থাকে। পুরানা বাংলা দেখছেননি? আমি নিজে ও বাড়িতে ভূত দেখছি। পুরানো বাংলো? সেটা আবার কই? ও যে জঙ্গলি বাড়িটা চা বাগানের পিছন দিয়া, ও বাড়িতে একটা জিন ফড়ি আসর আছে। বউতে কইস আমার ফুয়া নিজে দেখছে যে খাট কাটাত গিয়া। কি দেখছে? ও মনে করুন মহিলা মানুষের আওয়াজ, রাত নাকি তো বাড়িতে খুব কান্নাকাটির আওয়াজ হয়। আমার ফুয়াকে একদিন খাট কাটাত গিয়া দেখলা সাদা কাপড় পরে একা জানি দুতলা উড়ে রয়েছে। দুতলা কিন্তু তালা মারা থাকবে, কিন্তু মানুষের তো হইতে কিয়া। আমার ফুয়া ভয়ে দৌড়ে পালাই যাচ্ছে। আপনি নিশ্চিত যে ওই বাড়িতে কেউ থাকে না? ওই বা ও বাড়ি খালি একটা কেয়ারটেকার আছে, নাম তার লুকমান। বাড়ির তালা মারিয়া বাইরে দিয়ে খালি থাকুন, ভাড়া দিলে বা। বহুত বছর বাদে বাড়ির মালিক আইন, কিন্তু থাকুন না। বাড়ির অবস্থা দেখিও কি আবার যায়নি গিয়া। হাসানের মনে খুব খটকা লাগলো। বাড়িটাকে দেখার কৌতূহলে সে গিয়ে হাজির হলো সেখানে। আসলে জংলা টাইপের বাড়ি, চারপাশে উঁচু দেয়াল ঘেরা, আর ভেতরে প্রচুর গাছপালা থাকায় চট করে বাড়িটা চোখে পড়ে না। হাসান ভাবল বাড়িটা একটু কাছে গিয়ে দেখবে সে, কিন্তু তাকে আটকে দিল বাড়ির কেয়ারটেকার। এই বাড়িটা দেখতে এসেছি, এটা নাকি অনেক পুরোনো আমলের দেখার মতো বাড়ি। ভাই ভাই, আমি শুধু একটু আশপাশটা একটু ঘুরে দেখবো, ভেতরে ঢুকবো না। কেউ তাহন না, হামানে যাইতো না। ভাই এটা নাকি একটা ভুতুরে বাড়ি। আপনি যাবগা, ওরা বিরক্ত করবেন না। কেয়ারটেকারের আচরণে কিছুটা হতাশ হয়েই ফিরে এলো হাসান, কিন্তু তার মনের খটকা গেল না। তার মনে হলো লোকটা যেন প্রচন্ড ভীত, খুব ভয় পেয়েছে।
আর কিছু একটা লুকাবারও চেষ্টা করছিল তার কাছ থেকে। হাসান ভাবতে লাগলো ভয় পাবার কি আছে, এইখানেই কিছু একটা বড় রহস্য আছে। হাসান ঠিক করে ফেললো এই রহস্যটা তাকে ভেদ করতেই হবে। হাসান যখন এসব ভাবছিল তখনই তার মোবাইলে ফোন এলো তার বন্ধু তুষারের। হাসান শোন, কালকে আমি সিলেট আসছি। আমি তো জানতাম তুই খুব বিজি। দোস্ত রাগ করিস না, আমি সেই দিনে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই মার্ডার কেসের কারণে পুরো আটকে গেলাম। যাই হোক, এই টোটাল বিষয়ে আমি এমন কিছু ইনফরমেশন জানতে পেরেছি, শুনলে তোর মাথার টাসকি খাবে। কি ইনফরমেশন? যে লোকটা খুন হয়েছে এটা রুনা ভাবির দুঃসম্পর্কের মামাতো ভাই, নাম হচ্ছে কায়েস চৌধুরী। কি বলছিস তুই? হ্যাঁ, রুনা ভাবি মারা যাওয়ার পর বেশিরভাগ সম্পত্তি এরাই দেখাশোনা করত। হ্যাঁ, রুনা ভাবি মারা যাওয়ার পর তার বেশিরভাগ সম্পত্তি মনে হয় এরাই দেখাশোনা করত। আমি কখনো রুনার বাবার সম্পত্তির খোঁজ নিতে যাইনি দোস্ত। হাসান, কাজটা মনে হয় তুই ঠিক করিসনি। রুনা ভাবির অনেক অ্যাসেট ছিল, যার মধ্যে বেশ কিছু ছিল সিলেটে, আর এগুলো নিয়ে পরে বোধহয় গন্ডগোলটা লাগে। কায়েস চৌধুরী খুন হয়েছে কারখানার শ্রমিকদের হাতে, আর আমার ইনভেস্টিগেশনে এমন কিছু তথ্য বেরিয়ে আসছে, এইগুলো ডিটেল নেওয়ার জন্য আমি আসলে সিলেট আসবো। আমার মনে হয় এই পুরো বিষয়টার সাথে রুনা ভাবির কোনো না কোনো রিলেশন আছে। আসলে কি তাই? কি একেবারে কাকতালীয় ব্যাপার না? হঠাৎ করেই মৃত স্ত্রীকে দেখতে পেল, বন্ধুর সাথে কথা বলতে গেল। সেটা তো আমি এখন তোমাকে বলবো না, সেটা আমি কাউকে এখন বলবো না, কিন্তু এখন বলবো যেটা সেটা হচ্ছে বন্ধুদের অনেক প্রশ্ন জমে গেছে, আমাকে ফেসবুকে প্রশ্ন করেছে। একজন তো লাইট বন্ধ করে ফেলেছিল, এখন আবার লাইটটা অন করে ফেললাম। আমার কথায় লিখেছে তো ভয় লাগছে যে লাইট অন করে ফেলেছে, সেটা হচ্ছে ইমরান দেওয়ান। আর হাসান একটি মাঝবয়সী ছেলে, একটু এলোমেলো যার জীবনযাপন, যে এখানে সেখানে ঘুরতে ভালোবাসে। আমরা শুরুতে শুনেছি তার স্ত্রী বিয়োগ হয়েছে 7 বছর আগে, সে কারণে সে হয়তো একটু তার জীবনের অনেক অশান্তি বা একটু বোহেমিয়ান টাইপের লাইফ, সে নানা জায়গায় ঘুরে বেড়ায়, এবং সে যেখানে গেছে সেই জায়গাটার নাম হচ্ছে রেমা কালেঙ্গা, সিলেটের একটি অঞ্চল। সেখানে সে বেড়াতে যায়নি, এমনি গেছে আর কি, ঘুরতে গেছে। আর আরো প্রশ্ন করেছে, ইন্টারেস্টিং স্টোরি প্রশ্ন করেছে না, লিখে পাঠিয়েছে, ইজ ইট আ রিয়েল স্টোরি, প্লিজ টেল। না, সেটা তো আজকে বলা যাবে না, সেটা সামনের সপ্তাহে বলবো। শেষ পর্যন্ত থাকতে হবে তোমাকে, এটা কি সেইটা শুনতে হলে একদম শেষ পর্যন্ত থাকতে হবে। আপু, আজকের ঘটনা কিসের, মার্ডার নাকি ভূতের, সেটা বলা যাবে না। আমি যদি বলেই দিলাম তাহলে তো আর তোমাদের শোনার কোনো দরকার নেই, তাই না? থাকো না শেষ পর্যন্ত, দেখো কি হয়। আর এটাই তো কুয়াশা। আর প্রতিদিন কেন বুধবার নয়, প্রতিদিন কেন কুয়াশা হয় না? প্রতি বুধবার তো কুয়াশা হয় না, বলো যে প্রতিদিন কেন সোমবার নয়, প্রতিদিন কেন কুয়াশা হয় না? কুয়াশা হয় সোমবার রাত 11টার খবরের পর প্রতি সপ্তাহে। আর লিখেছে, আপু পুরাই অস্থির হচ্ছে, কালকে আমার এইচএসসি এক্সাম আর অ্যাকাউন্টিং সাবজেক্টের এক্সাম, তারপরও তোমাদের শুনছি। দেখো আবার আমাদের শুনতে শুনতে ভয় পেয়ে এমন অবস্থা না হয় যাতে পরীক্ষায় দেখা গেল দিতে যেতে পারলে না। আপনি কি এইভাবে এটা কিভাবে সম্ভব? মৃত ওয়াইফকে কিভাবে 7 বছর পর দেখতে পেল? আনবিলিভেবল। সেটা তো আমারও কথা, আমাদের সবারই একই প্রশ্ন প্রতি, কিভাবে সে দেখতে পেল। আমাদের এক বন্ধু বলছে সেটা সম্ভবত তার মৃত স্ত্রী আত্মা হতে পারে। হতে পারে, আত্মা তো হতেই, আত্মার কথা তো বিভিন্ন জায়গায় আছে, আমরা জানি অনেক ভিতরে আছে। আমি নিজেই প্রেতাত্মায় বিশ্বাস করি। যে তোমার পাশে কি বন্ধুরা বাইরে থেকে যারা এবিসি রেডিও BD.FM অর্থাৎ অনলাইনে শুনছে, তারা কি লিখে পাঠিয়েছে একটু পড়ো। সানারশাদ বলছে UAE থেকে কেমন আছি জানতে চাই, আর ভয়ঙ্কর সুন্দর হচ্ছে আজকে। অনেক ধন্যবাদ। আর মানডেতে আমরা কেন এরকম ভয়ঙ্কর হয়ে যাই, খুব ভয় হয়, তারপরে শুনছি আমাদের একটা বন্ধু লিখে পাঠিয়েছে। আর কুয়াশা শব্দটা হচ্ছে ভৌতিক ঠিক না, কুয়াশা মানে হচ্ছে রহস্য। কুয়াশা এমন একটা আবরণ যে আমরা ভেদ না করলে জানতে পারি না তার ওই পাশে কি আছে। সুতরাং কুয়াশা মানে হচ্ছে রহস্য। সেটা হতে পারে ভূতের, সেটা হতে পারে কোনো খুনের রহস্য, সেটা হতে পারে
আগেও বলেছি জীবনের কোনো রহস্য। আমাদের আরেকটা বন্ধু নাম হচ্ছে হাসান, সে বলছে আমিও অ্যাডভেঞ্চার প্রিয়, ছন্ন ছাড়া থাকতে চাই, এবং অসম্ভব সুন্দর শুরুটা হয়েছে বলতে চাই। ধন্যবাদ। বাদশা লিখেছে রাঙামাটি থেকে ভয় লাগছে কিন্তু না শুনেও থাকতে পারছি না। রাসেল লিখেছে আজকের গল্পটা অনেক ভালো লাগছে, ভয় করছে তারপরও লাইট অফ করে শুনছে। আর কাজল বলছে যে আজকের ঘটনাটা তার একেবারেই মন মতো আজকে শুনতেই হবে। মানাফ লিখেছে একটা মজার কথা, এতদিন 3D সিনেমা দেখেছি আর এই প্রথমবার মতো মনে হচ্ছে যে শুনছি, চরম এক্সপেরিয়েন্স। আসলে তাই, মন মতন কাহিনী হবে, সবার মনই রক্ষা করা যাবে কুয়াশায়। এমন এমন সব রহস্যের ঘটনা থাকবে। আমি শুরুতেই বলেছি, হতে পারে ভূতের, হতে পারে খুনের, হতে পারে জীবনের রহস্য। আর মাহবুব জানতে চায় যে আমাদের অনুষ্ঠান কখন শুরু হলো, মিস করে ফেলেছে নাকি না। সে যখন লিখেছে তখনও আমরা কেবলমাত্র চলে এসেছি। হ্যাঁ, আর যতটুকু মিস করেছে ততটুকু তুমি আগামীকালকে আমরা সংগ্রহশালা অর্থাৎ আমাদের আর্কাইভে দিয়ে দিবে, bcradio.bd.fm এ যেখানে লগ ইন করে তুমি শুনছো সেখানেই তুমি পেয়ে যাবে। আর অনেক বন্ধু আছে আমাদের সাউন্ডের অনেক প্রশংসা করছে। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি। ভালো থেকো পুকুর ঘাট, জলপাই তলা আর ধানের মাঠ, ভালো থেকো গাংচিল, ধুধু আকাশ নদী ঝিলমিল, ভালো থেকো রোদেলা উঠান, স্কুল ঘন্টা আর বন্ধুর টান, যখন পথ দেখা তাদের কোনো ভয় ছাড়িয়ে যাবার এখনই সময়। চলো সীমানা ছাড়িয়ে 149 টাকায় গ্রামীণ ফোনের সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কে নতুন প্রিপেড সিম কিনলে সিম্ফনি B2i হ্যান্ডসেট মাত্র 960 টাকায়। সাথে নতুন সংযোগের অফারগুলো ছাড়াও নতুন গ্রাহকদের জন্য থাকছে 50% বোনাস টক টাইম। বিস্তারিত পত্রিকায়। চলো বহুদূর, গ্রামীণ ফোন। এখন সময় রাত 12টা। শুনছেন এবিসি রেডিও FM 89.2। শুনুন রাত 12টার এবিসি খবর। হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচিতে নির্বিচারে গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে আগামী 8 ও 9 মে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জোটের শীর্ষ নেতা ও দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে হরতালের এ ঘোষণার কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া মঙ্গলবার সারা দেশে গায়েবানা জানাজা নামাজের কর্মসূচিও দিয়েছে 18 দলীয় জোট।
নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও বাগেরহাটে সোমবার দিনভর হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিজিবির 3 সদস্য সহ 16 জন নিহত হয়েছেন। সোমবার এসব স্থানে হেফাজতের কর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদের সঙ্গে জামায়াত শিবির ও বিএনপির কর্মীরাও যোগ দেয় বলে অভিযোগ রয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি পুলিশের উপস্থিতিতে সোমবার রাজধানীর লালবাগের জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসা থেকে চট্টগ্রামে পৌঁছেছেন। এদিকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবু নগরীকে সোমবার রাতে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, যারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে তারা আসলে বাংলাদেশকে আক্রমণ করে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি হেফাজতে ইসলামকে রাষ্ট্রদ্রোহী ও জনগণের সম্পদ বিনষ্টকারী উল্লেখ করে আরও বলেন, তারা নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমের উপর হামলা করেছে এবং পবিত্র কোরআন শরীফ পুড়িয়েছে। হেফাজতের শত শত মৃতদেহ গুম হয়েছে বলে বিএনপি নেতা এম কে আনোয়ারের দাবির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো প্রাণহানি না ঘটিয়ে নির্বিঘ্নে হেফাজতের কর্মীদের মতিঝিলের শাপলা চত্বর থেকে বের করে দিয়েছে। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এ দাবি করেন। জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেবে তদন্ত সংস্থা। শুনলেন রাত 12টার এবিসি খবর। ফিরে যাচ্ছি এবিসির নিয়মিত আয়োজনে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। আমি যদি মারা যাই তাহলে আমি তো আর এইরকমই থাকবো না, আমি ফুলে যাবো, পয়সা যাবো, আইডি কার্ড আর হলো ওই যে ছবি তো নষ্ট হয়ে যাবে, তখন তো আমার লাশটা তো চিনতে পারবে না। তখন আমি পুলিশ এনে ওটা সুন্দর করে পেঁচায় আমি আবার পকেটে রেখে দিই, যেন আমি মরে যাওয়ার পর যেন আইডি কার্ড আর ছবি দেখে যেন আমার লাশটা যেন হাতের কাছে আর কি পৌঁছায় দেয়। এই প্রথম কোন রেডিওতে রানা প্লাজায় 72 ঘন্টা আটকে থাকা শ্রমিকের শ্বাসরুদ্ধকর জীবন কাহিনী আসছে কাল বুধবার রাত 11:20 হ্যালো 8920 আর যে কিপ্রিয়ার সাথে শুধুমাত্র এবিসি রেডিওতে। চলছে কুয়াশা এবিসি রেডিও FM 89.2 এর সাথে আছে শারমিনের সঙ্গে আছে ব্রতি। আর তোমরা আরো শুনছো এবিসি রেডিও BD.FM এই ঠিকানা থেকে অনলাইনে সরাসরি। আজকে আমাদের কুয়াশায় যে কাহিনী সেটা অনেকে প্রশ্ন করেছে, এটা কি ভূতের, আপু এটা কি খুনের, একটু বলেন না। আমি যদি বলেই দিই তাহলে শেষ পর্যন্ত তোমাদেরকে যাচ্ছি কেন, তাহলে তো শুরুতেই বলে দিতাম। সুতরাং শেষটা জানতে হলে ভূতের নাকি ভালোবাসার সেটা তো বলেইছি, নাকি খুনের সেটা জানতে শেষ পর্যন্ত থাকতে হবে। তো আমরা আজকে যে গল্পটা শোনাচ্ছি সেটা আবারও বলছি, তা ভূতের নাকি ভালোবাসার নাকি দুটোরই, সেটা কিন্তু নির্ধারণ করার দায়িত্ব শুরুতেই আমি দিয়ে দিয়েছি তোমাদের বা আপনাদের উপর। আসলে সব ভূতের গল্প বা খুনের গল্প সেটা যেটাই হোক না কেন মানুষেরই তো গল্প, আর সে সব গল্পই এই সমস্ত ভূত, খুন, অন্যান্য সমস্ত যে সমস্ত ফিকশনস আছে শেষ পর্যন্ত কিন্তু সবগুলোই রহস্যময়। তো আজকে আমাদের যে গল্পটা, গল্পের মূল চরিত্রের নাম হচ্ছে হাসান।
এক মাঝ বয়সী যুবক, একটু এলোমেলো স্বভাবের, খুবই সুদর্শন এবং সুপুরুষ দেখতে। তার অভ্যাস হচ্ছে এখানে ওখানে ঘুরে বেড়ানো আর বৈরাগীর মতন জীবন কাটায়। আর তাকে আমরা দেখলাম যেটি আমাদের সিলেটের রেমা কালেঙ্গা একটা যা ফরেস্টে, সেখানে সে গেছে হঠাৎ করে ঘুরতে, সন্ধ্যা হয়ে গেছে পৌঁছতে। আর শীতের কুয়াশা ঘেরা সন্ধ্যায় সে যখন বাস থেকে নামলো, সেটা যে দুর্গম এলাকায়, সেখানে অনেকগুলো রিজার্ভ ফরেস্ট আছে, সেখানে থাকবার জন্য সে গেছে, যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষই এখন পর্যন্ত জানে না। এবং দুর্গম হওয়ার কারণে সেসব জায়গায় মানুষের বসবাসও খুব কম লোকজনই বাস করে। এবং বেশ দূরে দূরে অবস্থিত গ্রাম, বেশিরভাগই চা বাগানের কুলি শ্রমিক থাকে সেখানে, এবং সেখানে যাওয়াটা এবং ট্রান্সপোর্ট পাওয়াটাও খুব কঠিন একটা কষ্টকর ব্যাপার। তো সে যে সময়টা পৌঁছেছে সেখানে কুয়াশা ঘেরা এক সন্ধ্যায়, তখন ট্রান্সপোর্ট পাওয়াটা খুবই একটা দুরূহ ব্যাপার ছিল। সে ভাবছিল সে কি করবে, আসলে সে একবার ভাবছিল সে ভুলই করে ফেলেছে এসে। তো ঠিক সেই মুহূর্তেই সে দেখতে পেল যে একটা মেয়ে তার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তার সামনে একটি মেয়ে, হঠাৎ করে ওরকম একটা সময় নির্জন এলাকায়, যেখানে অল্প কিছু রিক্সা বা নসিমন এইসব ধরনের এই জাতীয় জিনিস, আর কোনো আশেপাশে কোনো লোকজনও নেই, কোনো মানুষজনও ছিল না। সেখানে সে হঠাৎ দেখলো একটা মেয়ে, এবং মেয়েটিকে দেখে তার মেয়েটার সামনাটা সে দেখতে পায়নি, পেছনটা সে দেখতে পেয়েছিল। এবং এলোমেলো হাঁটা দেখে তার মেয়েটাকে স্বাভাবিক মনে হয়নি, তার মনে হয়েছিল কোনো একটা সমস্যা হচ্ছে মেয়েটা। সে কৌতূহল বোধ করলো, এবং কৌতূহল বোধ করে মেয়েটাকে সে জিজ্ঞেস করতে যাবে কি যাবে না, এরকম একটা দ্বিধায় ভুগছিল। একবার মনে হচ্ছে মেয়েটা বোধহয় ফুপিয়ে কাঁদছে বা কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। একটু আমরা কান্নার আওয়াজও শুনেছি। হ্যাঁ, আমরা একটু কান্নার আওয়াজও শুনেছি। তো তখন মেয়েটাকে সে ডাকলো, আমরা শুনেছি একটু আগে যে তার কি হয়েছে। মেয়েটা কোনো উত্তরই দেয়নি, মেয়েটা হেঁটেই যাচ্ছে, এবং একটু ভয়ও পেয়ে মেয়েটা আরো দ্রুত হেঁটে যাচ্ছিল তার সামনে দিয়ে। তো এরকম করতে করতে হঠাৎ একটা সামনে জিপ গাড়ি, যে জিপ গাড়িটিতে মেয়েটা উঠে বসলো, এবং আমরা দেখলাম যে হুশ করে আমরা দেখলাম না, আসলে শুনতে শুনতে দেখার মতো মনে হচ্ছিল যে ধোঁয়া ছেড়ে জিপটা যখন চলে যায়, সেই বাতাসের ঝোঁকে মেয়েটার মাথায় ওড়না দিয়েছিল, সে ওড়নার এক অংশ খুলে যায়, এবং মেয়েটার চেহারা সে মোটামুটি কিছুটা দেখতে পায়। দেখে সে চমকে যায় এই ভেবে যে মেয়েটি আর কেউ নয়, 7 বছর, হ্যাঁ, তার ভীষণ 7 বছর আগে তার মৃত স্ত্রী, যাকে দেখে সে মানে একেবারে স্তম্ভিত হয়ে যায় যে এটা কি করে সম্ভব, কাকে দেখছে হাসান। তো এই পর্যন্ত দেখে শুনে তারপর আমরা দেখেছি, আসলে এটা বলতে হচ্ছে এই জন্য কারণ যাতে কন্টিনিউটিটা নষ্ট না হয়। অনেক বন্ধু পরে যোগ দিয়েছে, তারা জানতে চাইছে যে আপু কি হয়েছে, অন্যরা বিরক্ত হবেন না প্লিজ। তার বন্ধু থাকে একজন ক্রাইম বিটের রিপোর্টার একটি সংবাদপত্রের, তার নাম হচ্ছে তুষার। তাকে সে ফোন করে ব্যাপারটি জানায়, এবং তুষার তার ব্যাপারটা একদমই গুরুত্ব দেয় না এবং বলে সেটা কাকতালীয় ব্যাপার কিংবা হ্যালুসিনেশন হয়েছে তার। যেহেতু সে খুবই সাইকোলজিক্যাল একটা প্রবলেমের মধ্যে, ভীষণ চাপের মধ্যে দিয়ে আছে, কারণ স্ত্রীকে সে খুব ভালোবাসতো এবং সে খুব মিস করে বলে এদিক ওদিক ঘুরে বেড়ায় সে। তো এটা বলতে গিয়ে তুষার তাকে জানালো যে সে একটি তাকে সে আসতে বলে সেখানে, এবং সে বলে যে তুমি আসো। তো আমরা তার এই পর্যন্তই তো শুনেছি। তা আমরা মনে হয় এর পরে ঘটনায় যেতে পারি। যাওয়ার আগে যদি দু একটা কোনো ইম্পর্টেন্ট SMS থাকে বা কেউ মেসেজে কিছু জানতে চায়, তাহলে আমি একটু দেখি, আমি পড়ে সেগুলো তারপরে চলে যাচ্ছি বাকি অংশে গল্পের। যেমন নাদিয়া গুলশান থেকে বলছিল যে খুব ভালো লাগছে, সম্ভবত সাসপেন্স আছে বলেই আজকে অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, উত্তম আকাশ লিখেছে ফ্যান পেজে, কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম অফ আওয়ার কান্ট্রি, সো মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর নাইস প্রোগ্রাম। আর লিখেছে মিলন কুমার দীপ, ও মাই গড, লাস্ট পর্যন্ত শুনবই আপু, অনেক ভয় লাগছে তারপরও ভালো লাগছে, লিখেছে মোহাম্মদ জাহিরুল ইসলাম। আর লিখেছে আপনি এই প্রোগ্রামটা খুব ভালো লাগছে, লাইট অফ করে শুনছি, এটা লিখেছে ডিজে তাইসের, তোমার নামও বেশ ভয়াবহ। আচ্ছা, কুয়াশার রক্স লিখেছে মিলন কুমার দীপ। আর আপনি ভালো লাগছে বাট হঠাৎ ভূতের এনিওয়েজ অনেক অসম হচ্ছে, অনেক ধন্যবাদ, এটা লিখেছে হচ্ছে লাবিব। আর জয় লিখেছে মিরপুর থেকে শারমিন অ্যান্ড ব্রতি আপু, তোমাদের দুজনের কথা মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে, কেমন আছো? আমরা খুব ভয়ে আছি, এটুকু বলতে পারছি এই মুহূর্তে, ভীষণ রহস্যের মধ্যে আছি, আপনারাও থাকুন রহস্যের মধ্যে। কুয়াশা চলছে এবিসি রেডিওতে, FM 89.2। কি আছে এটা আমার মধ্যে যেমন আছে, ব্রতির মধ্যেও আছে, আমরা কেউ জানি না কি আছে সামনে। কুয়াশার
অন্তরালে কি আছে সেটা আমরা জানবো একটু একটু করে। এই আয়োজন শুনতে শুনতে যারা সঙ্গে আছেন লিখে পাঠাবেন যে কোনো মোবাইল ফোন থেকে 8920 আর যে শারমিনের ফ্যান পেজে এবিসি রেডিও এফএম 89.2 এর ফ্যান পেজে, এবং আর যারা ইন্টারনেটে লিখতে চান সরাসরি এবিসি রেডিও bd.fm/message, এই হচ্ছে আমাদেরকে সরাসরি। আমরা আর কথা না বলে বাকি অংশ শুনবো। এরপরে কি হলো আমরা জানি। তুষার তার বন্ধু হাসানকে খুব ভালোবাসত। রুনা মারা যাবার পর হাসানের এই ছন্নছাড়া হয়ে যাওয়া তাকে খুব কষ্ট দিয়েছিল। হাসানকে অনেক বুঝিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টাও সে করেছিল, কিন্তু সফল হতে পারেনি। রুনার মৃত্যুর পর হাসান একেবারেই ভেঙে পড়ে, আর সবকিছু ভুলে থাকার জন্যই সে এভাবে নানা জায়গায় ঘুরে বেড়াত। তো যাই হোক, তুষার তার কথা মতো পরদিনই পৌঁছে গেল সিলেটে। আর এরপর তুষার যা বলল তাতে করে সন্দেহটা আরো অনেক বেড়ে গেল হাসানের। তুই বলছিস এই এলাকার যে পুরনো বাড়িটা আছে সেটার মালিক কায়েস চৌধুরী? আমি সেরকমই জেনেছি। সিলেটের যে চা বাগান আর বাড়ি আছে সেগুলো কায়েস চৌধুরীরই সম্পত্তি। তবে আমার ধারণা এগুলো আসলে সবই রুনা ভাবির সম্পত্তি ছিল, যেটা পরে কায়েস চৌধুরীর পরিবার দেখাশোনা করছিল। তুই তো কখনো খোঁজ নিসনি, কারণ আমাকে এগুলো খুঁজে বের করতে হবে। দুজনে এরপর ঠিক করলো ওই পুরনো বাড়িটা যে করেই হোক খুঁজে বের করতেই হবে এবং দেখতেই হবে কি আছে সেখানে। স্থানীয় থানার ইন্সপেক্টর জহিরুদ্দিনের সাথে তুষারের আগে থেকেই ভালোভাবে জানাশোনা ছিল। সে দুজন কনস্টেবল দিল বাড়িটা সার্চ করবার জন্য। হাসান আর তুষার কোনো দেরি না করে সেদিনই পৌঁছে গেল রহস্যময় সে ভূতের বাড়িতে। আজ কিন্তু আর কেয়ারটেকারের গলায় সে জোর ছিল না। পুলিশ দেখেই সে খুব ভয় পেয়ে গেল, তাই বেশি হম্বিতম্বি না করে বাড়ির চাবি দিয়ে দিল। শঙ্কিত পায়ে দুই বন্ধু দরজা খুলে ঢুকল ভেতরে। দেখে তো মনে হচ্ছে না এখানে কোনো মানুষ থাকতো কোনোদিন। ফার্নিচার গুলো অনেক পুরানো, কোনোটা মনে হয় না ব্যবহারও হয়। সব ঘরগুলোতে আবার তালাও দেওয়া। এই দেখ তো, এটা কার ছবি? রুনা ভাবির না? কই, কোথায়? আরে উপরে দেখ। আরে এটা তো রুনার ছবি না, এটা রুনা মায়ের ছবি। মনে হয় খুব কম বয়সে তোলা। আমি রুনার কাছে ওর মায়ের ছবি দেখেছিলাম। রুনার সাথে ওর মায়ের ছেলের অনেক মিল ছিল, তো তাই তুই বুঝতে পারিসনি। কিন্তু তিনি তো বহু বছর আগে মারা গেছেন, আমাদের বিয়েরও আগে। তাহলে এইটা এখানে আসলো কিভাবে? তুষার কি যেন ভাবছিল। ঘরের দেয়ালগুলো আর প্রাচীন আমলের ভাঙা চোরা আসবাবপত্র অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখল। তারপর ডেকে পাঠালো সেই কেয়ারটেকারকে। এই, তোমার নাম কি? আমার নাম লোকমান। কতদিন ধরে কাজ করে এখানে? বহুত বছর, প্রায় 20 বছর হইব। এই বাড়িতে কি কখনো কেউ থাকতে আসে? বহুত বছর তন কেউ থাকে না। আমি আওয়ার আগে শুনছি চা বাগানের মালিকেরা মাঝে মাঝে থাকতো, অহন আর কেউ বাঁচিয়া নাই। বাড়ির ভিতরে তো অনেক পরিষ্কার দেখলাম, নোংরা থাকার কথা। কে করে কাজ? আমার বউ মাঝে মাঝে এসে পরিষ্কার করে দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, এই ছবিটা কার বলো তো? শুনছি তাইনে চা বাগানের আগের মালিকের ফুরি, বহুত বছর আগের কথা। আমি অত কিছু জানি না। বা কায়েস চৌধুরী কি কখনো এখানে এসে থাকতো? তাইনে মাঝে মাঝে চা বাগান দেখতে আইতো, কিন্তু বাড়ি থাকতো না। কত সময় দেখিয়া যাইতো। আচ্ছা ঠিক আছে। এই হাসান, চল আমরা বেরোই। আমার যা জানার জেনে গিয়েছি, আমার কাজ শেষ, চল। তুষার আর হাসান দুজনে খুব চিন্তিত মনে ফিরে এলো। তুষার সারাক্ষণই কি যেন একটা ভাবছিল। তুষার, কি ভাবছিস? কিছু না। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি, উত্তর দে তো। বল। রুনা ভাবি কিভাবে মারা গিয়েছিল? অসুস্থ হয়ে। তুই তো সবই জানিস। আমি কয়েকদিনের জন্য দেশের বাইরে ছিলাম। ওর তো বাবা মা নেই। সে সময়টায় ও মামা মামির কাছে ছিল। ওর অসুখের খবর শুনে আমি পাগলের মতো ছুটে আসি, কিন্তু ততক্ষণে সব শেষ। তুই রুনার মুখ দেখেছিলি? হ্যাঁ,
ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল ও অনেক অসুস্থ হয়ে মারা গেছে, অনেক কষ্ট বয়ে পেয়েছে। তাছাড়া ডাক্তারও সে কথাই বলছিল। আমি সেই মৃত মুখ বেশিক্ষণ সহ্য করতে পারিনি, কিন্তু আমি ওকে নিজের হাতে কবর দিয়েছি। কিন্তু রুনা ভাবির কি অসুখ হয়েছিল? টাইফয়েড। প্রায় দিন দশেক নাকি ও খুব ভুগেছিল। আমি দুশ্চিন্তা করবো বলে কেউ আমাকে কিছু জানায়নি। যখন ও খুব বেশি অসুস্থ হয়ে গেল তখন ওরা ভয় পেয়ে আমাকে জানিয়েছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি খুব রাগ করেছিলাম, কিন্তু ওরা বলেছিল ওরা কেউ আগে ভাবতেও পারেনি যে এমন একটা ছোট্ট অসুখ থেকে এরকম এত বড় কিছু হয়ে যেতে পারে। আমি নিজেও ভাবিনি। আর আমি রাগ করেই বা কি করব? আমার রুনা তো চলেই গেছে। তুই কি ভাবছিস, আমাকে বলবি? এখন না, আগে কয়েকটা বিষয় একদম শিওর হয়নি, তারপর সবকিছু বলবো। যাই হোক শোন, আমি কাল সকালেই ঢাকা যাচ্ছি, তুই একদম চিন্তা করবি না, আবার চলে আসবো। তুই আপাতত এখানেই থাক। তো তুষার সেদিনই ঢাকা চলে গেল। হাসানের মনটা খুব ছটফট করছিল। সে কয়েকদিন এখানে সেখানে ঘুরে বেড়াবার চেষ্টা করল, তারপর আর না পেরে ভাবল আরেকবার তাকে ওই বাড়িতে যেতেই হবে। সেদিন সন্ধ্যা পার হবার পর হাসান আবার সেই বাড়ির কাছে হাজির হল। আশেপাশে কোথাও কেয়ারটেকারকে দেখা যাচ্ছে না। নানান কিছু চিন্তা করতে করতে হাসান বাড়ির গেটে হাত ছোঁয়ানো মাত্রই আপনি আপনি গেটটা খুলে যেতে লাগলো। আশ্চর্য হয়ে গেল হাসান, যেখানে এক মুহূর্তের জন্য কেয়ারটেকার বাড়ির জানে হাতছাড়া করে না, দরজা খোলা রাখে না, সেখানে দরজা খোলা রেখে সে কোথায় গায়েব হয়ে গেল। এমন সময় তার মনে হলো একতলার ভেতর থেকে খুটখাট খুটখাট শব্দ আসছে। নির্জন এই বাড়িতে এগুলো কিসের শব্দ, কার শব্দ? ধীরে ধীরে পা বাড়িয়ে ভেতরে ঢুকলো হাসান। কে কে ওখানে? আমি জমিলা, আমি বাড়ির কেয়ারটেকারের বউ আছি। এত রাতে তুমি এখানে কি করো? বাড়ি পরিষ্কার করতে গেছিলাম। আপনি কেনা এখানে কি করেন? আমি কেউ না, ভুলে এখানে ঢুকে পড়েছি। জানেন দেখেন নানান কথা ভাবতে ভাবতে হাসান সেদিন ফিরে এলো। তার মনের মধ্যে যে ঝড় চলছিল সেটা বলে বোঝানো যাবে না। অস্থির হয়ে শেষমেশ সে ফোন করল তুষারকে। হ্যালো দোস্ত, শোন আমি কালকে সকালে আসছি, তোর জন্য একটা চরম খবর আছে। চরম খবর? সেটা ভালো না খারাপ? আরে ভালো ভালো, আগে আসি ডিটেইল বলবো। ভালো খবরটা কি হতে পারে সেটা ভাবতে ভাবতেই সারা রাত পার করে দিল হাসান। সারা রাত সেদিন সে ঘুমল না। সারা রাত ধরে সেদিন তার মনে পড়ছিল রুনার সাথে কাটানো সুন্দর সেই সময়গুলোর কথা। কোনো দিনও তো আর সেই সময়গুলো ফিরে আসবে না। রুনার পরিবার সম্পর্কে খুব বেশি কিছু কখনোই তার জানা হয়নি। রুনার পৈতৃক সম্পত্তির ব্যাপারেও তার কোনো আগ্রহ ছিল না। সে শুধু রুনাকে নিয়ে একটা সুন্দর জীবন কাটাতে চেয়েছিল, ভীষণ ভালোবাসত রুনাকে। তাহলে কেন সবকিছু এমন ওলটপালট হয়ে গেল? কেন? কুয়াশা কুয়াশা। আসলে হাসানের জন্য খুব দুঃখ হচ্ছে, তার জীবনটা আসলে কেন এমন ওলটপালট হয়ে গেল। আমরা শুনছিলাম জমিলার সঙ্গে তার কথা, হঠাৎ একদিন রাত করে আবার সেই বাড়িতে ঢোকা। আচ্ছা যাই গল্প আমরা শুনেছি, আমরা গল্পের মধ্যে কোনো ইন্টারাপশন চাচ্ছি না। শুধু কিছু বন্ধুর, কিছু কৌতূহলী বন্ধু যারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে তাদের কিছু SMS পড়ে আমরা আবার বাকি অংশে চলে যাবো। এটা আমাদের করতেই হবে, কারণ আমরা যদি এটা না করি তাহলে যারা আমাদের সঙ্গে আছেন কুয়াশা এই মুহূর্তে তারাই কিছুক্ষণ পরে লিখে পাঠাবেন, আপু SMS পাঠালাম, পড়লেন না কেন? প্রচুর SMS। এবং আবার এই প্রশ্ন আসছে যে গল্পের মধ্যে কথা বলে যাবে না, তাহলে কোনটা করি? দুটোর একটা বেছে নিতে হবে এবং সেটা আমাদের খুব শীঘ্রই SMS এর মাধ্যমে হোক বা আমাদের ফ্যান পেজ হোক জানাতে হবে। যে পক্ষের ভোট বেশি থাকবে আমরা সেটাই আমরা সেভাবেই আমরা প্রোগ্রামটা
সাজাবো। তবে আপাতত মনে হয় আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, গল্প মানে আমাদের আজকের কাহিনীর সাথে সম্পর্কিত যেই সব খুদে বার্তা আছে সেগুলো তুমি শুরু করো, পরে আমি ফেসবুকে আমারটা করছি। তবে নেহালের পরামর্শ হচ্ছে যে যাই বলুক ঘটনা কোন দিকে যাবে সেটা আগেই বলে দেওয়ার কোনো দরকার নেই। তা তো বলবোই না। আর রাতুলের ধারণাটা হচ্ছে একটা আনসলভড মিস্ট্রি, অসম, এবং সে হচ্ছে রহস্য ভীষণ পছন্দ করে আমাদের মতোই। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ রাতুল। কাউসার একটা অনুমান ভিত্তিক তথ্য পাঠিয়েছে, মনে হয় রুনার সম্পত্তি নিয়ে বোধহয় কোনো ঝামেলা আছে, এই কারণে সম্পত্তির কথাটা আসছে। হতে পারে রুনা মারা যাওয়ার পেছনেও কোনো রহস্য আছে। সবই হতে পারে, সবই রহস্য, সবই কুয়াশার অন্তরালে, সুতরাং থাকতে হবে একেবারে শেষ পর্যন্ত। মহিমের মতামত হচ্ছে সাউন্ডে কে কাজ করেছে, অ্যাডজাস্টিংটা খুব ভালো হয়েছে, ধন্যবাদ তাকে। আমি আমার কুয়াশা টিমের নাম বলে দিচ্ছি। কুয়াশা টিমে অনেক সময় 2-1 নাম বাদ পড়ে গেছিল গতবার, যেরকম কামরুল হাসান যে আমার সঙ্গে স্ক্রিপ্টিং এ কাজ করেছিল, আর এবার স্ক্রিপ্টিং এ ছিল সিফাত মাহমুদ। আর কুয়াশার সাউন্ডে যে অসাধারণ আমরা শব্দগুলো পাই, শুনি, এবং এই কুয়াশার এই শব্দের সমস্ত কিছু কাজ করছে খালিদ বিন ফয়জুর, আমাদের সাউন্ড বিভাগের সাউন্ড এডিটর আমাদের। আর আরো যারা কুয়াশার এই নাটকের অংশগুলোতে অভিনয় করেছেন, সাকিব ফারজানা, মিলু আমান, সাইফ জামান, তারিক হাসান তুষার, রফিকুল ইসলাম, সাফরিন, সমন্বয়, আরো অন্যান্য আয়োজনে অনেকেই থাকেন। যাই হোক, মোটামুটি এই হচ্ছে কুয়াশার টিম, এবং সঙ্গে আছে আমি শারমিন ব্রতী, এবং আমি আমার কুয়াশার টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এদের ছাড়া অসম্ভব ছিল আমার কুয়াশার এই আয়োজন বা এই গল্প তৈরি করা। তারপর আলভি বলছে মালিবাগ থেকে, আজকের গল্প খুবই চরম, আর এরপর কি হবে জানতে হলে শুনতে হবে। নিজেই বলে দিয়েছে। আবার থ্যাঙ্কস জানিয়েছে এন্টায়ার কুয়াশা টিমকে মাসুদ রানা। এভরিথিং ইজ ওকে বাট ইউ ওয়েস্টিং টু মাচ টাইম, চেঞ্জ দিস। এটা হচ্ছে জিল্লুর রহমানের কথা, কিন্তু জিল্লুর রহমান এই উত্তরটার প্রশ্নটাও যদি আমি না দিতাম তাহলে কিন্তু আপনি আবার একটু পরে লিখে পাঠাতেন যে আপনি আমার SMS-টা পড়লেন না কেন, সেটাও কিন্তু ভাবতে হবে। তাই বলেছি আমরা একটা কোশ্চেন থ্রো করে ভোট নেই, সেটাই বলেছি আমি, যেটা আসবে সবাই যেটা চাবে আমরা সেভাবে করব। আচ্ছা, আপনি আজকে কুয়াশার ফার্স্টের দিকে যে ওলফের সাউন্ডটা হতো ওইটা না শুনলে, ওটা শুনলেই ভয় জমে যেতাম। আজ অন্তত সাউন্ডে যে সাউন্ডটা প্লে করা হয়নি, আচ্ছা সেটা করা হয়নি। বাই দ্য ওয়ে, গল্পটা আমার ভীষণ ভালো লাগছে। এটা লিখেছে লাইলা জাবিন। আর মানহা মুস্কান লিখেছে, আমি ফার্স্ট থেকে শুনিনি, বাট মনে হচ্ছে ওয়াইফটা মারা যায়নি, অভিনয় করছে, শেষ পর্যন্ত শুনবো। আচ্ছা, শেষ পর্যন্ত শুনো। আর লিখেছে বেস্ট অফ লাক কুয়াশা, ব্রতী আপি এন্ড শারমিন আপি। থ্যাংক ইউ, ধন্যবাদ। এত প্রেডিকশনের, তোমরা প্রেডিকশন করো মনে মনে, আমার আমাকে জানাতে পারো, অসুবিধা নেই। প্রেডিকশন থাকবে এক একজনের এক এক রকম, কিন্তু শেষ পর্যন্ত রহস্য ভেদ করতে হলে থাকতে হবে কুয়াশার সঙ্গে। ভয় লাগবে মনে হয়, এখনো মনে হয়। আর সাদিয়া কিন্তু এই মুহূর্তে নিজেই নিজেকে দেখে ভয় পাচ্ছে, কারণ সে সাদা রঙের জামা পরে আছে। আচ্ছা, সাদা রঙের জামা পরেছে, সাদা রঙের জামা পরে আছো সেই কারণে ভয় লাগছে, তার এক জামা পাল্টে ফেলো, কি করবে আর। রাসেল লিখেছে, হাসান ভাইয়ের ফ্রেন্ড কি প্রেসের মানুষ নাকি পুলিশের? উনি ক্রাইম রিপোর্টার। হ্যাঁ, ক্রাইম রিপোর্টার কি পত্রিকায় ক্রাইম বিট করে সে। আচ্ছা আপু, খুব ভয় লাগছে যে কি যে বলবো, সাউন্ড কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটির জন্য আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাউন্ড ডিপার্টমেন্টকে। আর খুবই কষ্টসাধ্য কাজ এই কাজটি করা, এডিট করা এবং সাউন্ড দিয়ে দেওয়া। আচ্ছা, একজন বন্ধু কোথেকে লিখে পাঠিয়েছিলেন ভুলে গেছি, সে গভীর রাতে গ্রামের বাড়িতে বসে আলুর খেতে বসে সে শুনছে মোবাইলে, এবং তার প্রচন্ড ভয় লাগছে। আমার শুনেই ভয় লাগছে। হ্যালো আপু, তুমি যদি SMS পাও তাহলে জানাও, আমি সঠিক পেজটি পাচ্ছি না, এটা কেমন কথা? সঠিক পেজে লিখে এই প্রশ্ন করেছে। হ্যাঁ, তার মানে অ্যাক্টিং অনেক ভালো হচ্ছে। কারা অ্যাক্টিং করেছে? মিলন কুমার দীপ, আমি নামগুলো বলে দিয়েছি। অ্যাক্টিং করেছে সাকিব ফারজানা, আর মিলু আমান, সাইফ জামান, তুষার, তারিক হাসান তুষার, রফিকুল ইসলাম, সাফরিন, সমন্বয়। এরা আমাদের সব এবিসির আমাদের সহকর্মী, কুয়াশা টিমে এরা আমার সঙ্গে আছে। আর আমি তোমাদের নতুন বন্ধু। আচ্ছা, এটা হচ্ছে মোহাম্মদ নাসির খান, ধন্যবাদ এবং স্বাগত। নয়ন রামপুরা থেকে লিখেছে আই লাভ কুয়াশা, অনেক ধন্যবাদ।
এটা কি বাস্তব কাহিনী একজন জিজ্ঞেস করছে, সেটা তখন বলবো না এটা বাস্তব না অবাস্তব, তবে এটা রহস্য ঘেরা একটি কাহিনী, হতে পারে ভূতের, হতে পারে খুনের, কিছুই বলবো না, শেষ পর্যন্ত থাকতে হবে, এটা জানতে হলে বলো প্রতি। হ্যাঁ, পরশ বলছিল পাবনা থেকে, তার ধারণা আমাদের প্রত্যেকের জীবনই একটা কুয়াশার চাদরে আবৃত এবং আমাদেরকে সে স্যালিউট জানিয়েছে। অসাধারণ নাকি হচ্ছে আজকের আয়োজন। অনেক ধন্যবাদ তোমাকে, এবং আগামীতে আমরা চেষ্টা করব আরো আরো অনেক অনেক ইন্টারেস্টিং, অনেক বেশি থ্রিলিং, অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি রহস্যময় কাহিনী নিয়ে আসতে। শারমিন, জুয়েলের একটা প্রশ্ন ছিল, সে জানতে চাইছিল হাসান কি তার ওয়াইফকে নিজ হাতে কবর দিয়েছিল কিংবা কবর দেওয়ার সময় দেখেছিল, যেটা আমরা হাসানের মুখ থেকে তো সেটাই শুনেছিলাম, এবং সে বলেছিল যে হাসান বলেছিল যে রুনা খুবই অসুস্থ ছিল এবং রোগে ভুগে তার এমন অবস্থা হয়েছিল, তার সে করুণ চেহারা সে ভালো করে দেখতে পায়নি, সে দেখতে চাইওনি, সে দেখেছে, তারপরেও সে নিজেই তো বলেছে সে দেখেছে, তার মৃত স্ত্রীর মুখ সে দেখেছে এবং সে কবর দিয়েছে, সে নিজেই বলেছে, সুতরাং তার মানে সে দেখেছে, দেখেই তো কবর দিয়েছে, তাই না? এটা আমরা তার মুখ থেকেই শুনতে পাই। হ্যালো আপু, আজ কি ভূতের গল্প শোনাবে নাকি অন্যদিক? আচ্ছা, এটা বোধহয় আরো একবার এসছে। আর কি প্রতি তোমার অনলাইনে আমাদের যারা বিদেশে বা দূরে বসে শুনছে, চঞ্চল সাউথ আফ্রিকা থেকে, খুব ঠান্ডা, গায়ে 3টি কম্বল জড়িয়ে কুয়াশা শুনছি, খুব ভালো লাগছে, ভালোবাসা, ভয়, রহস্য আর কুয়াশা মিশ্রিত আজকের ঘটনা, ছিলাম, আছি, থাকবো শেষ পর্যন্ত। আর বাদশা লিখেছে, আপু আমার মোবাইলে চার্জ নাই, ইলেকট্রিসিটিও নাই, কুয়াশা মিস করি না, বাট এখন খুব খারাপ লাগছে, একটু পরে আমার মোবাইল বন্ধ হয়ে যাবে, আমার কান্না আসছে। কাঁদবার কোনো কারণে বাচ্চা, তোমাকে একটা খবর দিচ্ছি, আগামী কালকের মধ্যেই তুমি কুয়াশার এই এপিসোডটি, আজকে যেটা চলছে সেটা তুমি পেয়ে যাবে আমাদের আর্কাইভে, অর্থাৎ সংগ্রহশালা abcradio.bd.fm, এখানে লগ ইন করে তোমাকে ঢুকতে হবে সংগ্রহশালায়, সেখান থেকে ডাউনলোড করে তুমি এই আয়োজনটি শুনতে পারবে। সুতরাং মন খারাপ করো না, একটু অপেক্ষা করতে হবে তোমাকে, এটাই বলছি। নরসিংদী থেকে ইঞ্জিনিয়ার আলতাফ মাহমুদ, তার ভীষণ ভয় লাগছে, লাইট অফ করেও আবার অন করে ফেলেছিলেন উনি, কিন্তু কারেন্ট চলে গিয়েছে। তার একটা খুব চমৎকার পরিবেশ এবং একদম চমৎকার বলবো না, আসল পরিবেশ কুয়াশা শুনবার জন্য। লোডশেডিংটা উপহার হয়ে এসেছে, আর শেষ পর্যন্ত থাকবেন উনি, সঙ্গে জানিয়েছেন। আচ্ছা, আর লিখছে আমি একা শুনছি তো একটু ভয় লাগছে, এটা লিখেছে হৃদয় খান। আর ডিস্টার্ব সুমন লিখে পাঠিয়েছে রাজেন্দ্রপুর থেকে, আই মিস ইউ, অনেক অনেক মিস করছি তোমাদেরকে। কেন ভাই, তুমি বোধহয় শুনতে পারছো না মনে হয়। আপু ভালো লাগছে লিখেছে আলামিন রনি, আর লিখেছে অনিক খান, লিখেছে আপু আমি এন্ড আমার ওয়াইফ মিলে কুয়াশা শুনছি, খুবই ভয়ঙ্কর, প্লিজ আমার মেসেজটা পড়বে না। এই যে পড়ে দিলাম, আবার পড়লে আরেকজন বলছে যে কথা কম বেশি হচ্ছে, তাহলে কোনটা করবো সেটা তোমরা ডিসাইড করে আমাদের জানা, ভোটিং হবে, তারপর আমরা একটা ব্যবস্থা নেব নিশ্চয়ই। শারমিন, আরিফ বলছে, শারমিন আপু আপনি অস্বাভাবিক প্রতিভাবান, দারুণ নাট্যরূপ হয়েছে। অনেক ধন্যবাদ। নাট্যরূপের ক্ষেত্রে আমাদের যে স্ক্রিপ্টিং করে তাদেরকেও ধন্যবাদ জানাতে হবে, যেরকম এই সপ্তাহে স্ক্রিপ্ট করেছেন সিফাত মাহমুদ, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগের সপ্তাহে কামরুল হাসান, তবে মূল পরিকল্পনাকারী শারমিন আপুরি, কারণ রহস্যের প্রতি খুব ছোটবেলা থেকে আমার অদ্ভুত একটা আকর্ষণ, এবং এটা আমার মনের মতন একটা আয়োজন আমি করতে পেরেছি, সুযোগ পেয়েছি এবিসিতে করার, সেই জন্য এবিসির কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাই। শারমিনকে ধন্যবাদ আমাকে খুব ভয় পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ব্রতি এমনিতেই ভীতু, ওকে আরেকটু ভয় দেখাই আমি এই আয়োজনের সঙ্গে রেখে, এটা একটা বাড়তি কি বলবো। আচ্ছা যাক, সেসব কথা থাকুক। আমি বলছি এখন একা শুনছি একজন ভয় পাচ্ছে, রাজেন্দ্রপুর থেকেও একজন লিখেছে, সেটাও পড়া হয়েছে। আর লিখেছে তোমাদের সাউন্ডটা ভীষণ রহস্যময়, সাউন্ড নিয়ে প্রচুর, আর এবিসি সাউন্ডের অনেক সুনাম আছে। আমার মনে হয় বাংলাদেশে যে কয়টা এফএম রেডিও আছে আমি খুব গর্ব করে বলতে পারি এবিসি সাউন্ড সেই ক্ষেত্রে অসাধারণ। আর রুমে 3 জন আছি, বাট হেডফোনের স্পিকার 2টা, এটা লিখেছে সালাউদ্দিন মাহমুদ। এই সমাধান তো আমি এখানে বসে করতে পারবো না, ভাগাভাগি করে শুনতে হবে। একটা সাউন্ড বক্স কিনে নিলেই হয়। হ্যাঁ, বিশেষ করে কুয়াশার জন্য। আপু আমাদের একটা কি এমন অনেক ঘটনা আছে। আচ্ছা, একজন লিখে পাঠিয়েছে, ঠিক বুঝলাম না ভাই, তুমি আবার লিখে পাঠাও। আপু খুব রহস্য লাগছে, রহস্য তো থাকবেই, কারণ আয়োজনের নামই তো কুয়াশা। শারমিন আপু, আমরা রেডিওতে দেখতে পাই না, বাট তোমার এই প্রোগ্রাম ফিল করছি হৃদয় থেকে, সত্যি নাইস, লিখেছে এফ এ বিপ্লব, অনেক ধন্যবাদ। আর অনেক খান আবার লিখছে শারমিন আপু আমার মেসেজ, আচ্ছা এটা পড়েছি,
তোমরা কি আমার এবিসি রেডিও বাইরে নাকি? তোমরা কি এবিসি রেডিওর বাইরে নাকি? আমার টেক্সট পড়ো না কেন? এই যে পড়ছি তো। আর সাইফ আহমেদ লিখেছে, ভাই ওয়াইফ বানিয়ে দিলেন, এখনো কিন্তু বিয়ে করেননি। সাইফ আহমেদ লিখেছেন এটা আবার কেমন কথা হলো? আচ্ছা, অর্ণব আমাদের সাথে এইমাত্র এসে যোগ দিয়েছে। আর আবার কি আমরা শুরুটা বলবো? না, আর আমরা শুরুতে যাচ্ছি না। আপনাকে তাহলে আবার আমি পরে শেষের দিকে সময় থাকলে আমি ঘটনাটা একটু করে বলে দিব। কুয়াশা ইজ বেস্ট প্রোগ্রাম আপু, ওমর ফারুক লিখেছে, ওমর ফারুক জাফরি লিখেছে আপু এই কথাটা। আর হৃদয় খান লিখেছে, আপু তোমরা কি ভয় পাচ্ছ? আমার খুব ভীষণ ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, আমি তো ভয় সবসময় পাই, এখনো পাচ্ছি। ওরে আবহাওয়া, তুই আর রোমান্টিক হইস না। আচ্ছা, এটাকে লিখেছে সাইফুল্লাহ সাইফ। এখানে রোমান্টিক হবার কিছু নেই, এখানে ভয় পাওয়ার বিষয় আছে। খুব মজা লাগছে আর ভীষণ ভয় লাগছে, হৃদয় খান আবারও লিখেছেন। আচ্ছা, আমার মনে হয় আমরা আবার কাহিনীতে চলে যাই। অনেক SMS পড়া হলো, আর SMS না পড়ে আমরা সোজা এখন কুয়াশার বাকি কাহিনীতে চলে যাব। আমরা কাহিনীর যে শেষ জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে আমি বলছিলাম যে রুনাকে নিয়ে হাসান একটা খুব সুন্দর জীবন কাটাতে চাইছিল, কিন্তু তারপরেও কেন এমন হয়ে গেল সেটাই তো। ঠিক আছে, তারপরে কি হয় সেটা আমরা এখন কুয়াশায় শুনবো বাকি অংশে। আর যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন। আর লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 8920 এবিসি রেডিওর ফ্যান পেজে লিখতে পারেন, শারমিনের ফ্যান পেজে লিখতে পারেন, এবিসি রেডিও FM এবিসি রেডিও BD.FM লগ ইন করে সেখানেও SMS পাঠাতে পারেন। সঙ্গে থাকুন। কুয়াশা কুয়াশা তারপর দিনের ঘটনা। তুষার ফিরে এসেছে। হাসান ভীষণ কৌতূহলী হয়ে অপেক্ষা করছে তুষারের জন্য। এরপর তুষারকে যে গল্প শোনালো তাতে বেরিয়ে এলো এক আশ্চর্য সত্য ঘটনা। কি ছিল সেই সত্য ঘটনা? সে সত্য ঘটনা জানতে হলে আমাদের যেতে হবে অনেক অনেক পেছনে। যে পুরনো বাড়ি নিয়ে এত রহস্য, সে বাড়ি আর তার সাথে চা বাগানের মালিক ছিলেন রুনার মা রাবেয়া। রুনার নানার কাছ থেকে এই সম্পত্তি পেয়েছিলেন তিনি। রাবেয়া মানে রুনার মায়ের বয়স যখন অনেক কম, এই পুরনো বাড়িতে তখন প্রায় থাকতে আসতেন তিনি। আর তখনই এক দরিদ্র ঘরের ছেলেকে গভীরভাবে ভালোবেসে ফেলেছিলেন তিনি। কিন্তু সে ভালোবাসা সফল হয়নি। যে ছেলেটিকে রুনার মা রাবেয়া ভালোবাসতেন, একদিন খুব নির্মমভাবে সেই ছেলেটি খুন হয়ে গেল। কে তাকে খুন করেছিল তা আজ আর জানার কোনো উপায় নেই। যখন সেই ছেলেটি খুন হয়েছিল তখন রুনার মা গর্ভবতী ছিলেন, আর তার কিছুদিন পরে সে জন্ম দিয়েছিল এক ফুটফুটে মেয়েকে। যদিও সমাজের ভয়ে তাকে রাখতে পারেননি নিজের কাছে, তার পরের বছরেই তার বাবার জেদের কারণে বা পেরাপিরিতে বিয়ে করতে বাধ্য হন রাবেয়া রুনার বাবাকে। জন্ম হয় রুনার। কিন্তু তার আগের মেয়েটি, যার নাম রেখেছিলেন ঝর্ণা, যে ঝর্ণা ছিল তার আগের প্রেমের ফসল, সে সবার অজান্তে বড় হচ্ছিল একটি এতিমখানায়। রাবেয়ার পরিবারের খুব অল্প দু একজন মানুষই শুধু জানত রাবেয়ার জীবনের এই কাহিনী। রাবেয়ার বাবা আর তার এক মামা, আর সেই মামার ছেলে রাবেয়ার মামাতো ভাই রাজীব চৌধুরী। ঝর্ণা নিজেও জানত না কে তার বাবা কে তার মা। রুনাও কখনো জানতে পারেনি এই ঘটনা। বলতেই হয় খুব দুর্ভাগা ছিল এই মেয়েটি। হঠাৎ এক গাড়ি দুর্ঘটনায় তার বাবা মা দুজনেই মারা গেলেন। একেবারে ভেঙে পড়ল রুনা। একমাত্র সন্তান হিসেবে বাবা মায়ের সব সম্পত্তি পেয়ে গেল সে। রুনার বয়স তখন মাত্র 18। যদিও সে প্রাপ্তবয়স্ক, তারপরও সেটা খুব অল্প বয়স বলে তার অভিভাবক হয়ে গেলেন রাজীব চৌধুরী। তখনও কেউ জানত না যে তার আরো একটি বোন আছে যার নাম ঝর্ণা। রাবেয়ার মামাতো ভাই রাজীব চৌধুরীও সে কথা জানালেন না কাউকে। কিন্তু কেন? রাবেয়া মারা যাবার পর তার মামাতো ভাই রাজীব চৌধুরীর মাথায়
খেলে যায় এক ভয়ঙ্কর লোভ। রাবেয়ার সমস্ত সম্পত্তি কিভাবে দখল করা যায় সেই প্ল্যান করতে থাকেন রাজীব চৌধুরী। এই রাজীব চৌধুরীর ছেলেই হল কায়েস, রুনার দুঃসম্পর্কের মামাতো ভাই, যার খুনের রিপোর্ট করার দায়িত্ব পেয়েছিল তুষার। কায়েস ছিল অসম্ভব ধুরন্ধর ও লোভী প্রকৃতির মানুষ। সে করতে পারত না এমন কোনো কাজ নেই পৃথিবীতে। রাজীব চৌধুরী ভেবেছিলেন কায়েসের সাথে বিয়ে দিয়ে রুনাকে ঘরে নিয়ে আসবেন, আর এভাবেই তার সব সম্পত্তির মালিক হয়ে যাবেন। কায়েসও মনে মনে সেই আশাই দিন গুনছিল। কিন্তু সব ছক পাল্টি দিয়ে দৃশ্যপটে ঢুকে পড়ল হাসান। কেউ কিছু বোঝার আগেই মাত্র 3 মাসের পরিচয়ে হাসানকে বিয়ে করে ফেলল রুনা। রাজীব চৌধুরী আর কায়েসের পরিকল্পনায় পানি ঢেলে দিল দুজনে। ভেস্তে গেল তাদের সমস্ত পরিকল্পনা। কায়েস রাগে পাগল হয়ে গেল। রাজীব চৌধুরী কি করবেন কিছু বুঝতে না পেরে রাগের মাথায় রুনার সাথে সব সম্পর্ক শেষ করে ফেলল এবং সে জানিয়ে দিল যে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমাদের। সেখানে তিনি দারুণ একটা ভুল করে ফেলেছিলেন। রুনা প্রাপ্তবয়স্ক মেয়ে, তার কোনোই ক্ষতি নেই এতে। রুনার সাথে সম্পর্ক ত্যাগ করার মানে সব সম্পত্তির সাথেও কিন্তু সম্পর্ক ত্যাগ করা। রাজীব চৌধুরী সম্পত্তির আশা ত্যাগ করলেন, কিন্তু হাল ছাড়ল না কায়েস। তার মাথায় তখন খেলছিল আরো এক ভয়ঙ্কর প্ল্যান। ঝর্ণার ব্যাপারে কায়েস জানতে পেরেছিল তার মায়ের কাছ থেকে, মানে রাজীব চৌধুরীর স্ত্রীর কাছ থেকে। রুনা আর ঝর্ণা দুজনের চেহারার সাথে ছিল তার মায়ের ভীষণ মিল। কেউ যদি দেখত তাহলে তাদেরকে যমজ বোন বললে ভুল হতো না। কাউকে কিছু জানতে না দিয়ে ঝর্ণাকে তারা বাড়িতে নিয়ে আসে বাড়ির কাজের মেয়ে হিসেবে, আর শুরু করে নানাভাবে মানসিক নির্যাতন। ধীরে ধীরে অপুষ্টিতে ভুগে, আর এই নির্যাতনের কারণে একসময় ঝর্ণা অসুস্থ হয়ে পড়ল। তারপর প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে কায়েস যখন বুঝতে পারে ঝর্ণা হয়তো আর বাঁচবে না, তখনই রাজীব চৌধুরী আর তার স্ত্রী ফোন করেন রুনাকে। নানাভাবে ইনিয়ে বিনিয়ে রুনাকে তারা বোঝালো যে তারা ছাড়া কেই বা আছে রুনার, তারা আবার ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে চায়, তারা ভুল করেছিল, তাদের যেন রুনা ক্ষমা করে দেয়। সবকিছু ভুলে গিয়ে তাই রুনা তার মামা মামিকে ক্ষমা করে দিল এবং তাদের কাছে ফিরে আসলো। হাসানকে তারা মেনে নিতে প্রস্তুত আছে সেই কথাও বলেছিল তারা রুনাকে। বারবার তারা রুনাকে কিছুদিনের জন্য বেড়াতে আসার অনুরোধ করলে রুনাও মামা মামির কান্নার সব ভুলে যায় এবং মামা মামির কাছে বেড়াতে যায়। রুনা, মা অনেকদিন তো হলো, আর কতদিন তুই আমাদের থেকে দূরে থাকবি বলতো? মামি, তোমরাই তো আমাকে পর করে দিয়েছো। মা বাবা মারা যাবার পর তোমাদেরকে আমি বাবা মা ভেবেছিলাম, কিন্তু তোমরা আমার মন বুঝতে পারলে না। মামা আমার মুখ দেখবেন না বলে বলে দিলেন। মা, তুই তো জানিস তোর মামার রাগ একটু বেশি, কিন্তু এখন সে তার ভুল বুঝতে পারছে। তোকে ছাড়া আমরা একটুও থাকতে পারবো না মা। তুই একবার এসে আমাদেরকে দেখে তো যা। মামি, যা কিছু ঘটে গেল এরপর। না মা, না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই একবার এসে আমাদের সাথে কয়েকটা দিন থেকে তো যা। কতদিন তোকে দেখি নাই বলতো। হাসানেরও তখন অফিসের একটা ট্রেনিং এর জন্য 1 মাসের জন্য দেশের বাইরে যাবার প্রয়োজন পড়েছিল, তাই রুনাকে একা রেখে যাবার বদলে মামা মামির কাছে রেখে যাওয়াটাই ভালো মনে করলেন হাসান। রুনাকে পৌঁছে দিতে গেলে রাজীব চৌধুরী আর স্ত্রী খুব ভালো ব্যবহার করল হাসানের সাথে। ঝর্ণাকে তখন সবার নজর থেকে আড়াল করে রাখা হয়েছিল অন্য একটি বাড়িতে। সে তখন এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে ঠিকমতো কথাও বলতে পারত না। আসলে কায়েস অপেক্ষা করছিল তার মৃত্যুর জন্য। একেবারে বিনা চিকিৎসায় মারা গেল ঝর্ণা। মারা গেল নাকি খুন হলো কে জানে। তিল মাত্র দেরি না করে হাসানকে খবর দেয়া হলো রুনা খুব অসুস্থ, সে যেন তক্ষুনি চলে আসে। পাগলের মতো ছুটে এসেছিল হাসান, কিন্তু রুনার জীবিত মুখ আর কখনো দেখতে পায়নি সে। তার বদলে দেখতে পেল ঝর্ণার মৃত মুখ। মানসিক আঘাতে সে তখন পাগল প্রায়। অসুস্থ থেকে রুনার চেহারার এমনই হাল হয়েছে সেটাই বোঝানো হলো তাকে। ডাক্তার দেখে গিয়ে ডেথ সার্টিফিকেটও দিল যে অসুস্থ জনিত কারণেই তার মৃত্যু ঘটেছে। ঝর্ণার অস্তিত্ব সম্পর্কে একেবারেই না জানা হাসান কল্পনাও করতে পারল না যে কত বড় প্রতারণা করা হয়েছে তার সঙ্গে। রুনা ভেবে ঝর্ণাকেই নিজ হাতে কবর দিল হাসান। কি জঘন্য প্রতারণা! মানুষ লোভে
কতখানি নিচে নামতে পারে এবং কতটা প্রতারণা করতে পারে কাছের মানুষের সঙ্গে, রক্তের মানুষের সম্পর্কের সঙ্গে। আর এত বিচিত্র মানুষের জীবন, আমি চিন্তা করছিলাম যে দু বোনের চেহারা একেবারেই একরকম, দু বোনের চেহারা মায়ের মতো। শুরু থেকে একটু ধরিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটা একটু জটিল। অনেক বন্ধু বান্ধব হয়তো দেখা গেছে এই মুহূর্তে ঠিক এক গ্লাস পানি খেতে গেছে বা হয়তো একটু সামনে গেছে, মিস করে গেলে কিন্তু সাংঘাতিক জিনিস। কারণ এই জায়গার প্যাচটা যদি না খোলা যায় তাহলে কিন্তু রহস্য কিছুটাই বোঝা যাবে না। তো যেটা আমরা দেখছিলাম যে হাসান ভীষণ বিভ্রান্ত, সেই জায়গায় গিয়ে সে তার মৃত স্ত্রী রুনাকে দেখতে পায় যে 7 বছর আগে মারা গেছে। দেখে সে কি করে বুঝতে পারে না, এত একটা প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকে সে তার বন্ধু একজন অপরাধ সাংবাদিক তুষার তাকে ফোন করে, তুষারকে আসতে বলে এবং ঘটনাক্রমে আমরা দেখতে পাই তুষারও চলে আসে এবং সেই জায়গায় একটা বাংলো বাড়ি, ব্রিটিশ আমলের চা বাগানের যারা মালিক ছিলেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের জন্য বানানো একটা কটেজ আর কি, ভৌতিক যে একটা ভূতরে বাড়ি নামে প্রসিদ্ধ, সেই বাড়িতে তারা গিয়ে একটা ছবি দেখতে পায়, যেটা দেখে হাসানের বন্ধু তুষার বলে এটা রুনা ভাবি নাকি। তখন হাসান তার সংশয়টা দূর করে দেয় যে এটা রুনা না, রুনার মায়ের ছবি। সেখান থেকে কিন্তু ঘটনাটা অন্য একটা দিকে টার্ন নেয়। সেই পর্যন্ত কিন্তু আমরা দেখছিলাম যে একটা ভূতুরে ব্যাপার। রাত্রেবেলা সেই বাড়ি থেকে গুমড়ে গুমড়ে কান্নার শব্দ আসে, মানুষ সাদা পোশাক পরে। সেখানকার স্থানীয় লোকজন, দোকানদার বলল তার ছেলেও নাকি দেখেছে সাদা পোশাক পরে একটা মেয়ে ঘুরে বেড়ায়। তো সেগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। এখন আমরা মানে বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে এই রুনা কে, কোত্থেকে এলো। তো যে পুরনো বাড়ি নিয়ে এত রহস্য, সেই বাড়ি আর চা বাগানের মালিক ছিলেন রুনার মা রাবেয়া। রুনার নানার কাছ থেকে সম্পত্তি পেয়েছিলেন তিনি পৈতৃক সূত্রে। রাবেয়া আর রুনার মায়ের বয়স যখন অনেক কম, তখন পুরনো বাড়িতে প্রায় আসতেন তারা। আর তখনই এক দরিদ্র ঘরের, মানে তাদের থেকে অনেক দরিদ্র, তারা ছিল যথেষ্ট বিত্তশালী পরিবারের, একটি ছেলেকে খুব গভীরভাবে ভালোবেসে ফেলেছিলেন রুনার মা রাবেয়া। কিন্তু সেই ভালোবাসা সফল হয়নি। যা হয় আর কি, যে পারিবারিক অবস্থানের দ্বন্দ্ব বা শ্রেণী বৈষম্যের কারণে তার মার সঙ্গে তাকে বিয়ে দেওয়া হয়নি সেই ছেলেটিকে। এবং একসময় দেখা যায় সেই ছেলেটি খুবই নির্মমভাবে খুন হয়ে যায়। সেই খুনের অবশ্য কোনো কারণ জানা যায়নি। আমরা ধরে নিতে পারি রুনার মা অর্থাৎ রাবেয়ার পরিবারের কেউই হয়তো এই কাজটি করে থাকতে পারে, সেই ছেলেটিকে তার জীবন থেকে সরিয়ে ফেলার জন্য অথবা অন্য কোনো কারণে। সেখানে এই খুনের কোনো রহস্যর কুল কিনারা আমরা করতেও যাচ্ছি না, আমরা জানিও না সে সম্পর্কে। কিন্তু যখন খুন হয়ে যায়, ছেলেটি যখন মারা যায়, তখনই দেখা গেল যে রুনার মা রাবেয়া তখন তিনি গর্ভবতী ছিলেন এবং জন্ম নিয়েছিল ফুটফুটে একটি মেয়ে। এবং সমাজের ভয়ে সে মেয়েটিকে নিজের কাছে রাখতে পারেনি এবং তার বাবার পীড়াপিড়িতে অন্য জায়গায় তাকে বিয়ে করতে হয়, মানে রুনার বাবাকে বিয়ে করতে। এবং যে মেয়েটি ছিল ঝর্ণা, সেটা ছিল তার ভালোবাসার মানুষটির সন্তান, যে খুন হয়েছে প্রথম ভালোবাসার মানুষটি। তার নাম রেখেছিলেন তিনি ঝর্ণা এবং তাকে সবার আজন্তে একটা ইতিমখানায় দিয়ে দেওয়া হয়, যেখানে সে বড় হতে থাকে আস্তে আস্তে। তো এই ঘটনাটি রাবেয়ার পরিবারের খুব অল্প দু একজন মানুষই জানতো। রাবেয়ার বাবা জানতেন, আর জানতেন রাবেয়ার এক মামা। এবং সেই মামার এক ছেলে ছিল রাবেয়ার মামাতো ভাই, যার নাম রাজীব চৌধুরী। এবং ঝর্ণা নিজেও জানতো না কে তার বাবা কে তার মা, কারণ সে এতিমখানায় মানুষ ছিল, তার জানবারও কথা নয়। সে জন্মের পর থেকে এতিমখানায় বড় হয়েছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন, কিভাবে রাবেয়ার মামাতো ভাই ঘটনার সাথে জড়ালো। রাবেয়ার বাবা ছিলেন অত্যন্ত প্রতাপশালী একজন লোক, আর তার ক্ষমতা ধরে রাখার অনেক কাজেই সহায়তা করতেন রাবেয়ার এই মামা আর মামাতো ভাই। আচ্ছা, কে জানে হয়তো রাবেয়ার ভালোবাসার মানুষকে, সেটাই বলছিলাম আমি, যে খুন করার পেছনে এদেরও রাজীব চৌধুরীর হাত ছিল, যেটা কখনোই জানা যায়নি। আমি আবারও বলছি এই কথাটা, এটা আমরা ধারণা করছি, শুধু অনুমান মাত্র। আর রুনাও কখনো জানতে পারেনি এই ঘটনাটি কি, কারণ তাকে কখনোই বলা হয়নি। এবং জন্ম থেকেই মেয়েটা খুবই দুর্ভাগা ছিল, কারণ হঠাৎ করেই কার অ্যাক্সিডেন্টে রুনার বাবা মা দুজনই মারা যান। রাবেয়া এবং রুনার বাবা মারা যান। একমাত্র সন্তান হিসেবে বাবা মায়ের প্রচুর সম্পত্তি সে পেয়ে যায়। এবং রুনার বয়স যখন তার বাবা মা মারা যায়, সে প্রাপ্তবয়স্ক 18 বছর। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার সত্ত্বেও আমাদের সমাজে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক, এত বিশাল সম্পত্তি, গার্জিয়ানলেস, আইনের মাধ্যমে সে তার সম্পত্তির দাবিদার, কিন্তু মানুষের চোখে কিন্তু সে একা অভিভাবকহীন, এটা বুঝতে হবে। কিন্তু 18 বছরের মেয়েকে কেউ অত বড় কেউ
না, আমি বলছি সম্পত্তি সামলাতে পারবে এরকম মনে করে না। তো সেখানে একটা গার্জিয়ান তো থাকে, যেহেতু সে একটা যুবতী মেয়ে, 18 বছর বয়স, তার বিয়ে হয়নি, প্রচুর সম্পত্তি, তখন তার অভিভাবকত্ব গ্রহণ করলেন তার সেই রাজীব চৌধুরী। এবং তখনও কেউ সে জানে না যে তার একটি বোন আছে ঝর্ণা নামে। এবং রাবেয়ার অর্থাৎ তার রাবেয়ার মামাতো ভাই রাজীব চৌধুরী তাহলে রুনার নানা হয় সম্পর্কে দেখা যাচ্ছে এখানে। তিনিও কিন্তু কাউকে জানালেন না বিষয়টা। আর রাবেয়া মারা যাবার পর তার মামাতো ভাই রাজীব চৌধুরী তার মাথায় একটা খুব দুষ্ট বুদ্ধি খেলে গেল। আমরা যেটা দেখলাম যে তার এই সম্পত্তিটা কিভাবে দখল করা যায় সেটা নিয়ে সে সার্বক্ষণ একটা পরিকল্পনা করতে থাকে। কারণ একে তো এত একটা অভিভাবকহীন মেয়ে, ছোট, সে নিজেও জানে না তার বাবা মা কি পরিমাণ সম্পত্তি রেখে গেছে তার জন্য। রাজীব চৌধুরীর লোভ জন্ম। হ্যাঁ, এবং রাজীব চৌধুরীর ছেলেই হলো কায়েস, রুনার দুঃসম্পর্কের মামাতো ভাই, যার খুন করার দায়িত্ব পেয়েছিল তুষার। আমরা যেটা ঘটনা শুনতে পাই, যেটা ইনভেস্টিগেট করার জন্য সে প্রথমে আসতে পারল না। হ্যাঁ, এবং কায়েসও ছিল তার বাবার মতে অসম্ভব ধুরন্ধর এবং লোভী প্রকৃতির। সে করতে পারত না এমন কোন খারাপ কাজ নেই। রাজীব চৌধুরী ভেবেছিলেন কায়েসের সাথে রুনাকে বিয়ে দিয়ে পুরো সম্পত্তিটা সে আত্মসাৎ করবে, কারণ সম্পত্তিটা হয়ে গেল, সেভাবেই এগোচ্ছিল, প্ল্যান করছিল। আর এভাবেই সম্পত্তির মালিক হয়তো একদিন তারা হয়ে যাবেন। কায়েসও মনে মনে বাবার সাথে একমত ছিলেন এবং সেও সেরকমই ভাবছিলেন। কিন্তু সবকিছু পাল্টে গেল যে রুনা 3 মাসের পরিচয় ভালোবাসা হয়ে যায় হাসানের সঙ্গে এবং চট করে সে হাসানকে বিয়ে করে ফেলে এবং রাজীব চৌধুরীর পরিকল্পনা একেবারে ভেস্তে যায়। এবং কায়েস রেগে মেগে পাগল হয়ে যায় যে রাজকন্যা এবং রাজত্ব সবই গেল তার হাত থেকে। তো রাজীব চৌধুরী কি করবেন কিছু বুঝতে না পেরে রাগের মাথায় রুনার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিলেন, কোন সম্পর্কই আর রাখলেন না, কারণ তাদের যে প্ল্যান ছিল সে টোটালি ফেইল্ড। রাগের মাথায় আর কি সম্পর্ক ছিন্ন করে দেওয়ার পরে তারপরে কি হলো? তারপরে সবকিছু তার সঙ্গে সম্পর্ক ত্যাগ করলো, রাজীব চৌধুরীর সম্পত্তির আশা ত্যাগ করলেন, আর তো কোনো উপায় নেই। কিন্তু কায়েস চৌধুরী কিন্তু হাল ছাড়লেন না। হ্যাঁ, কায়েস চৌধুরী হাল ছাড়লেন, তার মাথায় খেলছিল তার সে বাবার থেকেও এক কাঠি আগে আর কি। আরো ভয়ঙ্কর একটা প্ল্যান চলছিল তার মাথায়। ঝর্ণার ব্যাপারে কায়েস জানতে পেরেছিল তার মায়ের কাছ থেকে, অর্থাৎ রাজীব চৌধুরীর স্ত্রীর কাছ থেকে। সে মায়ের কাছে রুনার মামি, অর্থাৎ রাজীব চৌধুরীর ওয়াইফ হচ্ছে কায়েসের মা, রুনার মামি, তার কাছ থেকে সে বের করেন ঝর্ণার আরো একটি বোন আছে আগে এবং সেটি অবৈধ সন্তান রুনার মায়ের। এবং দুজনের চেহারার সঙ্গে ছিল অসম্ভব মিল। তার মায়ের দুই বোনকে হঠাৎ করে যমজ বোন বললেও ভুল হতো, মায়ের চেহারা আদল পেয়েছিল দুবারই, সুতরাং একই রকম দেখতে। তো কাউকে কিছু জানতে না দিয়ে ঝর্ণাকে তার একসময় বাড়িতে নিয়ে আসে বাড়ির কাজের মেয়ে হিসেবে। তাকে কিন্তু তার প্রকৃত পরিচয় বলা হয় না। আর তার উপরে ভীষণ রকমের নির্যাতন করতো, শারীরিক মানসিক নির্যাতন চলতে থাকতো এবং তাকে ঠিক মতন খেতে দেয়া হতো না। এবং খেতে না দেওয়ার কারণে অপুষ্টিতে ভুগে এবং নির্যাতন এবং মারপিটের কারণে, মানসিক নির্যাতনের কারণে একসময় মেয়েটা খুব অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, ঝর্ণা অসুস্থ হয়ে পড়ে এবং একসময় প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে কায়েস চৌধুরী বুঝতে পারে যে মেয়েটা হয়তো আর বাঁচবে না, অর্থাৎ ঝর্ণা হয়তো আর বাঁচবে না। এবং তখনই রাজীব চৌধুরী এবং তার স্ত্রী ফোন করে রুনাকে এবং ইনিয়ে বিনিয়ে ক্ষমা চেয়ে, আমরা শুনেছি একটু আগে রুনার মামি কিভাবে তাকে তার কাছে যাবার জন্য বলছেন। তো সবকিছু ভুলে গিয়ে তারা বলছে তারা যেন আবার মামা মামিকে ক্ষমা করে দিয়ে তাদের কাছে ফিরে আসে। তারা হাসানকেও মেনে নিতে প্রস্তুত আছে। তো বারবার এত রিকোয়েস্ট করার কারণে রুনার মামা মামির কান্নায় ভুলে যায়। তারপরে কি হয় এখন আমরা সেটা শুনবো। কিন্তু তার আগে বন্ধুদের কথাবার্তা একটু শুনতে। হ্যাঁ, এই জন্য গল্পটা বলে দিলাম। এসএমএস গুলো শেষে পড়লে তো হবে না, পড়লে তো ঘটনাটা জেনেই যাবে, তখন তার উত্তর দেওয়ার সময়। আমরা এখনই এসএমএস পড়ে আমরা পরে আবার পরের অংশ শুনে বন্ধুরা কে কি ভাবছে। কুয়াশা হচ্ছে এফএম এর বেস্ট প্রোগ্রাম বলছে নাফিস, আমাদের সাফল্য কামনা করছে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা আরো ধন্যবাদ। সুমিত জানতে চায় কিভাবে কুয়াশার ফ্যান পেজে মেম্বার হতে পারবে। কুয়াশার কোন ফ্যান পেজ এখনো তৈরি করা হয়নি, আমি করিনি। এবিসির ফ্যান পেজে কুয়াশা সম্পর্কে যদি জানতে চাইলে দেখতে পারার বেস্ট হয় আমার যে ফ্যান পেজ আছে আরজে শারমিন, সেখানে আপডেটস গুলো থাকবে নিয়মিত কুয়াশা সম্পর্কে। তোমরা যদি কিছু জানাতে চাও। আরেকটা কুয়াশার একটা ইমেইল অ্যাড্রেস আছে, কুয়াশা fm89.2@gmail.com, কুয়াশা fm89.2@gmail.com। এই ঠিকানায় তোমরা
যদি তোমাদের কোনো রহস্যের কাহিনী লিখে পাঠাতে চাও বা তোমাদের কোনো সত্য ঘটনা জানা থাকে, সেটা খুন বা অন্য এই রহস্যময় কোনো কাহিনী যেটা তোমরা নিজে দেখেছো, সত্যি কোনো ঘটনা, গত পর্বে অনেকে বলেছে তারা পাঠাতে চায়, তাহলে এই ঠিকানায় পাঠাতে পারো। তোমরা পুরোটা পাঠালে আমরা যদি মনে করি যে হ্যাঁ এটা আমরা শোনাতে পারবো, আমরা নিশ্চয়ই সেটা স্ক্রিপ্ট তৈরি করে, আমরা যদি স্ক্রিপ্ট আকারে পাঠাতে পারো তাহলে তো কোনো কথাই নেই, আমাদের একটু খারাপ কমে যাবে। হ্যাঁ, ভালো হয়। আর আমি এই মুহূর্তে দেখি যে আমার ব্রতী, তুমি পড়তে থাকো, আমি আমার ফ্যান পেজে চেক করছি কারা কি লিখেছে। চাঁদের আলো লিখেছে আমাদের বাবুবাজার থেকে, শেষ নাগাদ কি হবে সেটা না বুঝতে পেরে সে অথই সাগরে হাবুডুবু খাচ্ছে। আপাতত কিছুক্ষণ অথই সাগরে না হলেও অথই পুকুরে হাবুডুবু খেতে হবে, কারণ আমরা কিন্তু এখনো রহস্যের মধ্যেই আছে, পুরো রহস্য কিন্তু এখনো ভেদ হয়নি, সুতরাং আরো কিছুটা অপেক্ষা থাকতে হবে তোমাকে। সঞ্জীব জানতে চাইছিল, শারমিন আপনি কি ভয় পাচ্ছেন আর তাই ব্রতীকে সাথে রেখেছেন? না, এখানে আসলে ঘটনা উল্টা। আমি বলে দিই যে ব্রতী ভয় পাচ্ছে বলে শারমিনকে এখন শক্ত করে ধরে আছে। আচ্ছা, আর একজন খুব সুন্দর করে কুয়াশার ব্যাখ্যা করেছেন, লিখেছে কে ইজ ইকুয়াল টু কিছু, ইউ ইজ ইকুয়াল টু উত্তেজনা, এ ইজ ইকুয়াল টু অ্যান্ড, এস ইজ ইকুয়াল টু শিহরণ, এইচ ইজ ইকুয়াল টু হঠাৎ, এ ইজ ইকুয়াল টু আড্ডায়, অর্থাৎ কিছু উত্তেজনা অ্যান্ড শিহরণ হঠাৎ আড্ডায়। দারুণ। হ্যাঁ, আর বিদ্যুৎ চমকাচ্ছে, চরম লাগছে আর মাঝে মাঝে কুয়াশা, এটা লিখেছে কাজী শহীদুর রহমান, আর আগেটি লিখেছিল তানভীর হাসান প্রান্ত। আর লিখেছে তাড়াতাড়ি বলো আপু, না একটু অপেক্ষা থাকতে হবে, এত তাড়াতাড়ি বললে হবে। কাসম প্যার কা, ওরে বাবা, আমি ভাবতে পারিনি কুয়াশার আয়োজনে এরকম এই ধরনের নাম আসতে পারে। এনিওয়েজ, তৌফিক আহমেদ লিখেছেন ঘটনাটা রিপিট করার তো দরকার নাই, আমরা তো শুনছি। আবার অনেকে লিখে পাঠিয়েছেন তৌফিক আহমেদ রিপিট করবার অবশ্যই দরকার আছে, কারণ অনেকেই মিস করেছেন, কেউ মাঝখান দিয়ে যোগ দিয়েছেন প্রথম থেকে না বললে, কারণ আমরা মাঝখানে এসএমএস পড়ছি, কন্টিনিউটিটা থাকবে না, যাতে কন্টিনিউটিটা থাকে, জিনিসটা কমপ্লিট থাকে, সে কারণেই ঘটনাটা আবার বলে দেওয়া, কারণ বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, মাঝখানে একটু বিরতিও ছিল, সেক্ষেত্রে এটা বলতেই হচ্ছে। মহসিন কুমিল্লা থেকে বলছে যে খুব ভালো লাগছে এবং আমাদের পরিবেশন নাকি অত্যন্ত রহস্যজনক। অনেক ধন্যবাদ মহসিন। রাসেল আহমেদ লিখেছেন শারমিন আপু, ঝর্ণাকে মারার উদ্দেশ্য কি ছিল? একটু অপেক্ষা থাকো, তারপরে জানতে পারবে ঝর্ণাকে মারার উদ্দেশ্য কি ছিল। এখন তো সব গোমর ফাঁক করে দিলে তার রহস্যের অন্তরালে কি আছে সেটা তার লাভ হলো না পুরোটা শুনে। অ্যাডভান্স কিছু মানুষ আছে, আমি বলতে চাই যে রহস্যের বই কিনে আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখেছি, শেষের পাতা আগে পড়ে ফেলে, মানে কৌতূহল নিবৃত্ত করতে পারে না, এত অস্থির। আর ইদানিং যেটা হয় যে অনেকে আগেই ইন্টারনেটে মুভিগুলো রিভিউ করে ফেলে, যার ফলে কি হয় এটা জেনে যায়। আমি এটা কখনোই করি না, এটা করো না, তাহলে কিন্তু মজা চলে যাবে সব। আর লিখেছেন রানা জাহিদ, শারমিন আপু খুব জোশ হচ্ছে, খুব ভয় পাচ্ছি, আমার গার্লফ্রেন্ডকে খুব মিস করছি, আর নেম ইজ টুম্পা, প্লিজ বলে দাও আপু। টুম্পাকে কি বলবো, ভয় পেতে নাকি এটা শুনতে? আমি বলে দিচ্ছি, টুম্পা তুমি কুয়াশা শোনো সবসময়। আর সামির সরকার লিখেছেন এটা ভূতের কোনো ঘটনা না, এটা একটা মার্ডার কেস। আমি কিন্তু শুরুতেই বলেছি, আমি তো একবারও বলিনি ভূতের, মার্ডার কেস আমি সেটাও বলিনি, এখনো পর্যন্ত কিন্তু আমরা জানি না এটা কি, এবং আমরা বলেই আসছি এটা একটা রহস্য। হ্যাঁ, রহস্য, সেটা দেখো না, শেষ পর্যন্ত থাকতে হবে তো। আপু ঘটনাটা অসম ভয়ঙ্কর, সানি আমান লিখেছেন। আর মৌমিতা মৌ লিখেছেন কথাগুলো বারবার রিপ্লে করা হচ্ছে। মৌমিতা মৌ, আমি একটু আগে এটা প্রশ্নের জবাব দিয়েছি কিন্তু। আর যাত্রাবাড়ি থেকে লিখেছে আপু কি হবে শেষে, তার জন্য অপেক্ষা করছি আর কি, এটা লিখেছে নাসির মামুন। আর একটু অপেক্ষা থাকো, অনেক অনেক ভালো গল্প, থ্যাংকস এবিসি টিমকে। রুবেল আমির লিখেছে, রুবেল আমিরকেও ধন্যবাদ জানাচ্ছি। সুইট আপি, তোমার সুইট কণ্ঠ, গল্প শুনে ভয় লাগছে, সাইফুর সানি। সুইট আপু যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা কুয়াশায় আসলে বোঝা যাবে। আপুর সঙ্গে প্রেম রোগ একেবারে মিলালে চলবে না, আর প্রেম রোগের কোন এসএমএস এখানে পাঠালে আমি পড়বো না, এটা বলে দিচ্ছি, ঠিক আছে? ইরফান কিন্তু চাঁদপুর থেকে জানিয়েছে যে বাসার বাইরে কুকুর ডাকছে বলে তার ভীষণ ভয় লাগছে। আচ্ছা, কুকুরের ডাকের সাথে রহস্যের কিন্তু একটা চমৎকার মিল আছে, বিশেষ করে নিশুতি রাতে কুকুরের ডাক।
মানে হঠাৎ করে বানায়। কুকুর কিন্তু মানুষের মতো শব্দ করে কাঁদতে পারে। হ্যাঁ, কুকুরের কান্না কিন্তু খুব ভয় লাগে এবং ভীষণ ভয়। মানে আমার একটু আমি পেট পার্সন, আমার আবার একটা অন্য ব্যাপার কাজ করে, আমার খুব কষ্ট হয়। আর এখানে লিখেছে এইরকমও হয় হতে পারে, আমি তো ভাবতেই পারছি না মানুষের এত লোভ। মিলন কুমার দ্বীপ, মানুষের লোভই কিন্তু মানুষকে একেবারে শেষ করে দেয়। গত পর্বেও আমাদের নিজারাবাদকে নিয়ে যে ঘটনা ছিল সেটাও কিন্তু লোভের কারণেই 7টা খুন হয়েছিল। সবকিছুর পেছনেই কিন্তু লোভ। আর মুস্তাফিজুর রহমান লিখেছেন, আপনাদের গল্পটা খুব ভালো লাগছে, বাট এত ব্রেক না দিলেও পারেন, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করব আগামীতে ব্রেক কম দিতে। মাত্র তো শুরু করলাম ভাই, 4 পর্ব মাত্র, আজকে 4র্থ পর্ব চলছে। আমি আর একবার জানিয়ে দিচ্ছি এবারে কুয়াশা FM 8920। আচ্ছা, আমি ভুল বলেছিলাম, কুয়াশা FM 8920@gmail.com, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস, কুয়াশা FM 8920@gmail.com। এখানে গল্প পাঠাতে পারেন আপনারা। আপনি কুয়াশা ছাড়া সপ্তাহ কাটে না, পুরাই অসম। আচ্ছা, যখন সপ্তাহ কাটতে চাইবে না, পুরোনো আয়োজনগুলো আর্কাইভে বসে আবার শুনবে, আমার মনে হয় একটু খারাপ লাগবে না, কারণ রহস্যের গল্প সব সময় ভালো লাগে। শারমিন, মোহাম্মদ শাহিন জানতে চাইছে, যেহেতু ঝর্ণা মারা গেছে তাহলে রুনা কোথায়? সেটা একটু পরেই তুমি জানতে পারবে, তোমাকে একটু চঞ্চল বলছে, ও আল্লাহ, তার মানে ঝর্ণা জীবিত, ঘটনা জমে উঠেছে। হ্যাঁ, দেখো না কি হয়। আর মীর হাসানুল হক লিখেছেন, আপনি আজকের স্টোরিটা অনেক ডিপ হচ্ছে, অনেক ভয় লাগছে, সাউন্ডটা অসম, আর আপনি তোমাকে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। আর পাশের বাসার আকিব লিখেছে, আপনি কুয়াশা ছাড়া, আচ্ছা এটা একটু আগে, সারা সপ্তাহ কাটে না, এটা আমি নামটা পড়তে তোমার ভুলে গেছিলাম ভাই তখন। আর মাইশা রিদওয়ানা রায়ান লিখেছে, আমি গুলশানে থাকি, সামদানির শ্বশুর বাড়ি আছে, ওর বউকে যেন এসে নিয়ে যায়। আচ্ছা, এটা কি ধরনের কথা? আমাদের সাথে বোধহয় সম্পর্কিত কিছু না। না, আমাদের সাথে রিলেটেড কিছু না হলে, মাইশা রিদওয়ান, আমি একটা কথা বলছি, এরকম কোন আয়োজনে অন্যকে কিছু জানানোর জন্য তুমি যদি এই ধরনের কথা লিখে পাঠাও, আমি বিরক্ত হব না, কিন্তু অন্য যেসব বন্ধুরা শুনছে তারা কিন্তু বিরক্ত হবে। তো আশা করি এই ধরনের SMS কেউই আর পাঠাবেন না বা পাঠিও না তোমরা। আমরা এই ধরনের গল্পের মধ্যে এরকম কোন খুদে বার্তা বা SMS কিন্তু পড়বো না। শাকিল ইমতিয়াজ লিখেছেন, আপু আমি রুমে একা একা লাইট অফ করে শুনছি, আর আপু খুবই 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 ভয় লাগছে, এন্ড স্টোরিটা খুবই জোস হচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। রুনা না মারা গেছে, তার ওই বোন আর হাসানকে ভুল বোঝানো হচ্ছে, আসিফ মাহমুদ লিখেছেন। সোনাপুরাটা লুনাকে, আপু লুনা না রুনা, হাসানের, আমরা এখন পর্যন্ত জানি হাসানের মৃত স্ত্রী, যে 7 বছর আগে মারা গেছে। আর দারুণ লাগছে লিখেছে শাওন। সঞ্জু জয় লিখেছে, আচ্ছা আপু ভয়ঙ্কর সুন্দর হচ্ছে ঘটনাটা, ইটস অসম, এটা লিখেছে সঞ্জু জয়, অনেক ধন্যবাদ। তো আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে, একেবারে ছোট্ট একটা খবর শুনে ফিরে আসছি শারমিন এবং রতি কুয়াশায়। সঙ্গে থাকো, আলিকে পাঠাবার ঠিকানা 8920, আর যে শারমিনের ফ্যান পেজ, এবিসি ফ্যান পেজ। কুয়াশা চলছে এবিসি রেডিও FM 89.2। আরো একবার স্বাগত কুয়াশায়, সাথে আছি শারমিনের সঙ্গে আছি ব্রতি। আমরা একটু আগে বন্ধুদের অনেক অনেক প্রশ্নের জবাব দিয়েছি, এখন আমরা এরপরে কি আছে সেটা শুনবো, কিন্তু তার আগে আমরা দেখছিলাম যে রুনার মামা এবং মামি রুনাকে ক্ষমা করে দিয়ে তাদের কাছে যেতে বলে, তারা হাসানকেও মেনে নেয়। আমরা এখন দেখি যে হাসানকে মেনে নেওয়ার পর রুনাকে আসলেই তার মামা মামির কাছে যায়, কি হয় তারপর। সম্পত্তির ব্যাপারে হাসানের কখনোই কোনো আগ্রহ ছিল না, রুনা নিজেও কখনো এসব নিয়ে মাথা ঘামায়নি, এমনকি কোথায় কি সম্পত্তি আছে এসব নিয়েও রুনা কখনো হাসানকে কিছু জানায়নি, আর হাসানেও তেমন একটা আগ্রহ দেখায়নি।
আর রুনা মারা যাবার পর এসব নিয়ে ভাববার মতন মানসিক অবস্থা তো তার ছিলই না। এটাই ছিল কায়েসের প্ল্যান। রুনা মারা যাবার শোকে হাসান যখন পাগলের মতো, তখন কায়েস রুনাকে খুবই গোপনে বন্দী করে রেখেছিল সেই পুরনো ভুতুরে বাংলোয়। খুব বেশি পুরনো হয়ে যাওয়ায় সেটি বহুদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল, কেউই সেখানে থাকত না। বিশ্বস্ত নিজস্ব লোকের মাধ্যমে রুনাকে চোখে চোখে রাখার পুরো ব্যবস্থা করল কায়েস। রুনাকেও ধীরে ধীরে মানসিক নির্যাতনের মাধ্যমে পাগল বানিয়ে ফেলবে, এমনটাই পরিকল্পনা ছিল কায়েসের। কিছুটা সফল হয়েছিল সে। রুনাকে এত বেশি মারধর করা হতো যে মারধরের কারণে মানসিকভাবে রুনা অসুস্থ হয়ে পড়ে। বছরের পর বছর দোতলার ছোট্ট এক ঘরে বন্দী থেকে সে হয়তো সত্যি পুরোপুরি উন্মাদ হয়ে যেত, যদি না তার জীবনে ফেরেশতা হয়ে আসত জমিলা। জমিলা কায়েসের বিশ্বস্ত কেয়ারটেকার লোকমান আলীর বউ। রুনাকে খাবার দিয়ে যাবার কাজটা ছিল জমিলার, কিন্তু তার মনে মায়া দয়া ছিল। যদিও প্রাণের ভয়ে সে কখনো রুনাকে বাঁচানোর চেষ্টা করতে পারেনি, কারণ সে জানত কেউ যদি জেনে ফেলে আর সেটা যদি কায়েস চৌধুরীর কানে যায় তাহলে কায়েস চৌধুরী তাকে খুনও করতে পারে। কোনো গন্ডগোল হলে প্রয়োজনে তার স্বামীকেও খুন করে ফেলতে পারে। সে শুধু রুনাকে কথা দিয়ে, মায়া মমতা দিয়ে ভালো রাখার চেষ্টা করত। খাইও না গো বোন, খাইও না, তোরা একটু খাই লও। আমি কিচ্ছু খাবো না, তুমি আমাকে বাঁচাও। আমি পাগল হয়ে যাবো। বুঝলে, আমার যদি ক্ষমতা থাকতো আমি ওখান থেকে তোমার লই ফলাই যেতাম, কিন্তু কি করব, এখন আমি তোমার লইয়া জেনেও যাই ধরা পড়ি যাব, তাহলে আমি আর বাঁচতে চাই না। ওই তোরা একটু ধৈর্য ধরো, আল্লাহ একদিন ঠিকই আমরা মুখে মুখ তুলে যাবো, কিন্তু আর কতদিন? আমি পাগল হয়ে যাব, আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না আমি। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। দুর্দণ্ড প্রতাপ কায়েস চৌধুরী সবার সামনে একদিন খুন হয়ে গেল, কিন্তু কেউ তাকে সেদিন বাঁচাতে আসলো না। তারই কারখানার শ্রমিকের ক্ষোভের মুখে গণপিটুনি খেয়ে মারা গেলেন কায়েস। কায়েসের মৃত্যুর খবর পাওয়া মাত্রই জমিলা সিদ্ধান্ত নিল যে রুনাকে এবার সে পালিয়ে যেতে সাহায্য করবে। তার স্বামীকেও সে বিশ্বাস করত না, তাই চুপি চুপি সন্ধ্যা নেমে আসলে রুনাকে পালিয়ে যাবার জন্য একটা ব্যবস্থা করে দেয় সে। ও ভাই, ও ভাই, উড়ো উড়ো, তোমরা এখনই পালাইতে হবো। পালাবো কিভাবে? ওরা যদি চেনে ফেলে? কেউ টের পাইতো না, সাহেবের বাসিয়া নাই, আমি খবর পাইছি। আর তোমার কেউ আটকায় রাখতে পারতো না। কি বলো, কায়েস মরে গেছে? কিভাবে? অত কিছু কনের টাইম নাই, তোমরা যা কই মন দিয়া কোনো সামনের রাস্তা ধইরা যাইতে থাকবা, অন্য কোন রাস্তা ধরবা না। এই রাস্তাটা কয়েকবার ঘুরলে দেখবা একটা বড় বট গাছ আছে, ওই এনে রেমা বাজার যাওয়ার গাড়ি থামে, ওই গাড়িতে কইরা সোজা নাম্বার রেমা বাজার করবে। এইখানে আব্দুল কলিম দোকান কইলে তোমার চিনাই দিব, তার কাছে ইসিরি গান দিবা। তুমি আমার সাথে আসবে না? আমি আজকে আইতাম না, ওখানে আমি বাড়ি না ফিরলে লোকমান সন্দেহ করবো। তুমি ডরাইও না, কিছু হইতো না। হাসান যেদিন রুনাকে দেখে সেদিন রুনা আসলে পালিয়ে যাচ্ছিল সেই ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি থেকে। 7 বছর পর সে মুক্তি পেয়েছিল। আমরা আন্দাজ করতে পারি কি ঝড় বইছিল সেদিন রুনার মনে, কতটা আতঙ্কিত ছিল সে ওই মুহূর্তে। জমিলা তাকে একটা গ্রামে যাবার পথ দেখিয়ে দিয়েছিল, শুধু জমিলার বাপের গ্রামের ঠিকানা। তার মানে রুনা এখনো বেঁচে আছে? হ্যাঁ, আমার প্রথমে খটকা লাগে, তুই যখন বারবার বলছিলি যে রুনাকে একটা গাড়িতে করে চলে যেতে দেখেছিস। আর বেটা ভূত পেত্নী কি কখনো গাড়িতে চড়ে নাকি? আর কায়েস চৌধুরীর উপর রিপোর্ট করতে গিয়ে আমি একে একে ওর সব কুকর্মের কথা জানতে পারি।
রুনার সাথে তার পরিবারের একটা খুব ক্লোজ রিলেশনের কথা আমি জানতে পারি, আর এটা জেনে আমার সন্দেহটা আরো তীব্র হয়। আর তাই আমি সাথে সাথে সিলেটে আসার সিদ্ধান্ত নিই। আর ওই পুরনো বাংলাটা দেখতে গিয়ে আমি আবিষ্কার করি রুনা ভাবির ছবি। আসলে এটা তার মায়ের ছবি। মনে হয় বহুকাল আগে রুনার মা এখানে থাকতে আসতেন, তখনই ছবিটা এখানে রয়ে গিয়েছিল। আর রুনার সাথে তার মায়ের চেহারা দারুণ মিল। তখন পর্যন্ত আমার হাতে কোনো প্রমাণ ছিল না, কারণ ঝর্ণার বিষয়ে তো আমি তখনও কিছুই জানতাম না। ঢাকায় গিয়ে দেখা করি ওই ডাক্তারের সাথে, যে রুনা ভাবির ডেথ সার্টিফিকেট দিয়েছিল। আচ্ছা ডাক্তার, আপনি তো রুনার ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন, রুনার ব্যাপারে কি কোনো অস্বাভাবিকতা চোখে পড়েছিল আপনার? আমার যতদূর মনে পড়ে মেয়েটি অসুস্থ থেকে দুর্বলতা জনিত কারণে মারা গিয়েছিল। কোনো অস্বাভাবিক ব্যাপার তো আমার চোখে পড়েনি। তবে তার গলার কাছে একটা বড় কালো দাগ ছিল, যেটাকে বাইরে থেকে দেখে আমি প্রথমে আঘাতের চিহ্ন মনে করেছিলাম, কিন্তু পরে পরীক্ষা করে দেখে বুঝি সেটা আসলে জন্মদাগ। এরকম চিহ্ন বা কালো জন্মদাগ অনেকের শরীরে থাকে, সেটা তো খুবই নর্মাল ব্যাপার, থাকতেই পারে। ডাক্তারের কাছ থেকে আমি শিওর হলাম যে মেয়েটি মারা গেছে তার গলার কাছে একটা জন্মদাগ ছিল। তোর বিয়ের সময় আমি তো রুনা ভাবিকে দেখেছি, তার গলায় তো কোনো রকম জন্মদাগ দেখিনি। শিওর হওয়ার জন্য আমি ভাবির ছবিটা আরো ভালো করে দেখলাম। কোনো সন্দেহই নেই যে ভাবির গলায় কোনো জন্মদাগ নাই। তাহলে যে মেয়েটি মারা গেল সেটা আসলে কে? কে? তুই রুনা ভাবিকে কবর দেওয়ার সময় তো শুধু মুখ দেখেছিলি, তাই না? গলা ছিল ঢাকা, তাই ওই দাগটাও তো নজরে পড়েনি। ততদিনে আমিও শিওর হয়ে গিয়েছি যে এই সব রহস্যের উত্তর আছে কায়েস চৌধুরীর পরিবারের কাছে। তাই পুলিশের সাহায্য নিয়ে আমি রাজীব চৌধুরী আর তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করি। একমাত্র ছেলের এরকম নৃশংস মৃত্যুতে তারা একেবারেই ভেঙে পড়েছে। তাই যাই জিজ্ঞেস করি একদম ক্লিয়ার কাট কথা। তাহলে আমার রুনা এখন কোথায়? এটা শিওর যে ওই পুরানো বাংলোতে নাই। তুই সেদিন রাত্রে সত্যি ভাবিকেই দেখেছিলি, কিন্তু ভাবি তোকে দেখেনি। আসলে মনে হয় তার সাহসী ছিল না পিছনে ফিরে দেখার। খুব সম্ভবত মানসিক ট্রমার কারণে রুনা ভাবি নর্মাল চিন্তা ভাবনা করতে পারছিল না। আমি ঢাকায় থাকতে এখানকার পুলিশ ইন্সপেক্টর জহিরকে বলে দিয়েছিলাম দ্রুত কেয়ারটেকার লোকমানকে অ্যারেস্ট করতে। অ্যারেস্ট হয়েছে, আর তার পরপরই লোকমানের বউ জমিলা থানায় এসে জানিয়েছে যে রুনা তার কাছে। জমিলা? আমি ওই মহিলাকে দেখেছিলাম। হ্যাঁ, সেদিন জমিলা রুনার ব্যবহারের কিছু জিনিসপত্র নিয়ে যেতে চুপি চুপি এসেছিল। ও সবকিছুই খুলে বলেছে পুলিশের কাছে। দোস্ত চল ভাবিকে নিয়ে আসি। রিয়েলি? আরে চল চল চল। তো এইভাবেই সব রহস্যের সমাধান হলো। রুনাকে পাওয়া গেল। যদিও সে মানসিক আর শারীরিকভাবে খুব একটা সুস্থ ছিল না, বহুদিন পর্যন্ত একটা ভালো হাসপাতালে রেখে তার চিকিৎসা চলে। হাসান রুনাকে ফিরে পেয়েছে, এটাই তার জন্য অনেক বড় ব্যাপার ছিল। রাজীব চৌধুরী আর স্ত্রীও আইনের হাতে ধরা পড়ল। তবে রুনা আর হাসানের জীবনের যে ক্ষতি হয়ে গেল সেটা তো আসলে কোনো কিছু দিয়ে পূরণ হবার নয়। যে সময়টা তাদের জীবন থেকে চলে গেছে সেটা তার কোনোভাবেই ফিরে পাওয়া যাবে না। মাঝখান দিয়ে ঝর্ণা নামের নিষ্পাপ একটা মেয়েও তার জীবন দিয়ে কিছু মানুষের লোভ আর পাপের দাম শোধ করল। আসলে লোভ মানুষকে এতটা নিচে নামিয়ে দেয়, মানুষ তখন আর কোনো পরিণতির কথাই ভেবে চিন্তে কোনো কাজ করে না। কিন্তু মানুষ ভুলে যায় পাপের ফল কোনো না কোনো ভাবে একদিন না একদিন তাকে পেতেই হবে। পাপের ফল কোনো না কোনো ভাবে একদিন না একদিন কাউকে না কাউকে পেতেই হয় যারা পাপ করে। কিন্তু হাসান এবং রুনা তারা তো কোনো পাপ করেনি, তারা অন্যের লোভের একটা শাস্তি পেল। যে যারা পাপ করে বা যারা লোভে পাপ করে, যে জিনিসটার প্রতি লোভ করে, যাদের জিনিসের প্রতি লোভ করে তারা সাধারণত ইনোসেন্টই হয় এবং তারাই কিন্তু আসল সাফারার হয়। এবং আমরা গত সপ্তাহে নিদারাবাদেও দেখেছি যে লোভের কারণে জমি সম্পত্তির লোভ ভীষণ বাজে রকমের। আপন আমরা অনেক সময় পত্রিকায় অনেক ঘটনা দেখি, আপন ভাই বোন রক্তের সম্পর্কেও মানুষ তখন আর কাজ করে না, কোনো রক্তের বন্ধনও কাজ করে না। সেই ক্ষেত্রে
মানুষ এতটা নিচে নেমে যায় লোভের ক্ষেত্রে। ব্রতী, আমাদের আজকের গল্প এখানে শেষ হয়ে গেছে কুয়াশায়। তো বন্ধুদের যে প্রশ্ন আছে বা SMS আছে এখন সেগুলো পড়ে আমরা বিদায় নেব। দীপু আদাবর থেকে, আই লাভ দ্য এন্ডিং। থ্যাংক ইউ দীপু। আমি আসলে এত বেশি মানে আনএক্সপেক্টেড এন্ডিং, আমি তো ভাবছিলাম যে বোধহয় রুনার প্রেতাত্মা, তারপর একবার ভাবলাম বোধহয় ঝর্ণার প্রেতাত্মা, রুনা কোথায় আছে, মানে পুরোপুরি ব্যাপারটার ভিতরে এমন ভাবে মিশে গিয়েছিলাম যে আমি আসলে অন্য কোনো কথাবার্তা কিংবা আসলে এই কাহিনীটার মধ্যে এত বেশি টুইস্ট ছিল, এত টানটান উত্তেজনা ছিল, এত রহস্য ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, যে আমি জানি প্রতিটা বন্ধু যারা ছিল এই পর্যন্ত প্রত্যেকের মনে একই প্রশ্ন, এবং ঘটনা যেখানে শেষ হবে আমরা কিন্তু সেখানে শেষ করে দেবো। গতবারও আমি বলেছি কোন সপ্তাহে ঘটনা হয়তো একটু বড় হবে, কোন সপ্তাহে একটু কম হবে। আর আমরা বন্ধুদেরও বলেছি তারা যেরকম চায়, তারা যদি চায়, তারা অনেক সময় এমন কিছু প্রশ্ন করে ফেলে শো রিলেটেড বা স্টোরি রিলেটেড, যে ওই মুহূর্তে প্রশ্নের উত্তরটা যদি আমি না দিই তখন আবার তারা ঘটনা থেকে দূরে সরে যাবে বা হারিয়ে যাবে। আবার অনেকে একটু পরে এসে যোগ দেয়, তাদের জন্য আমাদেরকে বলতে হয় মাঝে মাঝে ফিরে এসে। তো এটা হয়তো থাকবেই কিছুটা, তবে চেষ্টা করবো আমরা যত দ্রুত সম্ভব গল্পটা শুনিয়ে দিতে। একজন তো বলেই বসেছে যে আপু একদম ভোর পর্যন্ত এই গল্পটা কুয়াশা ভোর পর্যন্ত করা যায় না? ভোর পর্যন্ত কুয়াশা করলে মানে কুয়াশার মাসে একটা করতে হবে, কেন এটা খুবই একটা কষ্টকর কাজ। এটা করতে গিয়ে আমাদের পুরো কুয়াশা টিমকে প্রচুর খাটুনি খাটতে হয়। আর সেটাই বলছিল আমাদের একটা বন্ধু যে অ্যাক্টিং খুব ভালো হয়েছে, এরা সবাই কি নাট্যশিল্পী নাকি? না, এরা কেউই নাট্যশিল্পী নয়, একজন শুধু নাট্যশিল্পী এখানে, কিন্তু তার বাদ বাকি সবাই আমাদের সহকর্মী কুয়াশা টিমের মেম্বার। আচ্ছা, সিদ্দিকি লিখেছে আপু অল দ্য বেস্ট ইয়োর কুয়াশা, আই লাভ ইউ কুয়াশা, তুমি শুধু আমার, ঠিক না আপু? আমি সবার। সবচেয়ে বড় কথা হচ্ছে কুয়াশা তোমাদের ভালো লাগছে বা আপনাদের ভালো লাগছে, সেটাই অনেক বড় প্রাপ্তি আমার। আমাকে ভালো লাগুক আর না লাগুক, এই আয়োজন ভালো লাগুক, সেটাই আমার কাম্য। ইউ আর সো ট্যালেন্টেড আপু, লাভ বোথ দ্য শোজ অফ ইউ, সো গুড, লিখেছে নাহিয়ান নাজনীন, অনেক ধন্যবাদ। আর সুমন আহমেদ লিখেছেন আপু ব্রেক একটু কম নিয়ে ঘটনাটা শেষ করো, কাল এক্সাম আছে, ঘটনা তো শেষ হয়ে গেছে, এখন তো আর তোমার সমস্যা নেই, তুমি এখন বেশি বাজে না, পড়তে পারো, কোনো অসুবিধা নেই। আবুধাবি থেকে আমাদের এক পরবাসী বন্ধু লিখেছে নবাব গাজী, জীবনে চলার পথে কুয়াশা থেকে অনেক কিছু শেখার আছে, এবিসি রেডিওকে ধন্যবাদ জানিয়েছে এবং কুয়াশা টিমকেও অনেক ধন্যবাদ। আপু তোমার কণ্ঠটা আজকে ভয়ঙ্কর সুন্দর লাগছে, এসএমএসটা এসএমএস পড়াটাও জরুরি। হ্যাঁ, নিঃসন্দেহে যেটা বলছিলেন যে অনেক বন্ধু প্রশ্ন থাকে, যেহেতু রহস্যের একটা গল্প বলি আমরা, একটা রহস্য থাকে, তো সেই ক্ষেত্রে যদি কিছুটা আমরা না ধরিয়ে দিই তাহলে কিন্তু ঘটনা থেকে একটু দূরে সরে যাবে বা হারিয়ে যাবে, সেই কারণেই পড়া। বা আমরা মোটেও চাই না গল্প থেকে কেউ বঞ্চিত হোক বা বিরক্ত হোক। হাই আপি, কেমন আছো? তোমার কথাও আর কুয়াশার গল্প মেলা অসম, থ্যাঙ্কস এরকম গল্পের জন্য। তবে থার্সডে নাইটে করলে ভালো হতো, কারণ নেক্সট ডে ফ্রাইডে বন্ধ থাকে, এই জন্য। এটা লিখেছে নায়না। আচ্ছা, আমাদের থার্সডে নাইটে পার্টি নাইট হয়, থার্সডেতে সাধারণত পার্টি হয় উইকেন্ড নাইটে, তো সেই কারণে থার্সডে নাইটে করা যাচ্ছে না। কিছু করার নেই, আপাতত এই সময় তোমাকে শুনতে হবে। শনিবার রাতেও প্রেম রোগ হয়, তারপরেও কিন্তু রোববার সকালবেলা সবাই স্কুল কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, অফিস করে। বুধবারও হ্যালো 8920 হয়, বৃহস্পতিবারও সবাই সব খোলা থাকে, সবাই কাজে যায়, তারপরেও কিন্তু শ্রোতার অভাব হয় না আমাদের। আচ্ছা, টোটাল এটা কে লিখেছে? রিজভি আহমেদ, আমি পড়ে নিচ্ছি। আচ্ছা, রিজভি রহমানকে আমি বলছি যে আমি কিন্তু কিছুই দাবি করিনি, এটা হচ্ছে তোমার বাড়তি ভুল বোঝার কোন একটা ব্যাপার হতে পারে। শারমিন আপু ইজ বেস্ট ফিমেল আরজি ইন এবিসি রেডিও, উই লাভ ইউ আরজি শারমিন আপু। কথাটা একেবারেই সঠিক নয়, এখানে অনেক আরজি আছে, সবাই অত্যন্ত ভালো কাজ করে। আর হাসানের দেখা ওই মেয়েটাই হলো রুনা, এখন মনে হয় কায়েস তাকে আটকে রেখেছে, কিন্তু একটু আগে এসছে যখন ঘটনা। আমি এগুলো পড়ছি এই জন্য বন্ধুদের বোঝাবার জন্য, কারণ তারা অনেকে প্রশ্ন করেছে আমাকে যে একটু আগে শেষ করলে হয় না, অনেকে বলছে কিন্তু কেন, এই যে এইরকম যখন আসে তখন তো বলতেই হয়। তখন আমি অনেকগুলো পড়ি না, কিন্তু ওই সময় উত্তরটা আমি দেবার চেষ্টা করি যে কি বললে এখন এই বন্ধুটাকে আমি একটু শান্ত করে রাখতে পারি। হ্যাঁ আপু, আজ আমি তোমাকে প্রথম 4 মাস পরে শুনছি, এতদিন পর এসে মাত্র
রহস্যময় গল্প পেলাম, থ্যাঙ্কস। আবির গাজীপুর থেকে লিখেছে। আচ্ছা, আর আপু আজ আমি আমার রুমে একা, আমার অনেক ভয় লাগছে, ঘরের বাতি নিভিয়ে শুনছি কুয়াশা আর কম্বল গায়ে দিয়ে শুনছি। আজ মিউজিক অনেক ভালো, আপনাদের স্বাগতম। মেহেদি হাসান কুমিল্লা। ব্রতির কাছে কি আর SMS প্রচুর কোনটা পড়বো চিন্তা করছি। নদী বলছে ওয়াও, আর কিছুই বলার নেই, এরকম কাহিনী আসলে মানুষের জীবনে ঘটে। রিয়াদ কিন্তু একেবারেই উল্টো কথা বলছিল যে গল্পের হাসানরা জীবনে রুনাকে খুঁজে পায় কিন্তু বাস্তবের হাসানরা পায় না। তো এটা কি বাস্তব গল্প কিংবা কাহিনী সেটা তো আমরা এখনো বলিনি। না, হতেও পারে বাস্তব, হতে পারে বাস্তব, হতে পারে গল্প কাহিনী, কিন্তু সেটা আমরা বলবো না, জীবন থেকেই তো জীবন থেকে নেয়া, এটাই বলতে পারি। তারপরে আমাদের সঙ্গে আছে B55, ধন্যবাদ জানিয়েছে এবিসি রেডিওকে, জাস্ট অসম এন্ডিং। আপি এটা কি রিয়েল স্টোরি? আবার সেই কথা, এটা রিয়েল স্টোরি নাকি আমি সেটা বলবো না। রিয়েল স্টোরি যখন আমরা মার্ডার কেস নিয়ে করেছি কতগুলো, তখন সব সাক্ষী, যে বাদী হয়েছে মামলার রাজসাক্ষী, সবাইকে নিয়ে এসেছি। কখনো সেরকম থাকবে, কখনো কোনো গল্প থাকতে পারে, কখনো রহস্য, জীবন থেকে নিয়েই তো হয়তো বা সত্যি ঘটনা। এখানে একটু রহস্য ছায়া অবলম্বন, একটু রহস্য থাকুক না, একটু রহস্য থাকুক না, তা না হলে কুয়াশার সঙ্গে থাকবে কেন? সেটাই। আর রবিন লিখেছে চাঁদপুর থেকে, অসম লাগছে, এবং তার সাথে একটা ওহ দিয়ে বিস্ময়বোধক চিহ্ন, মানে অনেক বেশি অসম লাগছে মনে হয়। ফাতেমা খুব ভালো লাগলো গল্পটা, কালকে আবার শুনবে, নিশ্চয়ই ডাউনলোড করে। হ্যাঁ, ডাউনলোড করে। আচ্ছা, যারা ডাউনলোড করে শুনতে চাও প্রতি একটু বলে দাও তার কি করে। এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় গিয়ে এবিসি রেডিও সংগ্রহশালা বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলেই তার ভিতরে কুয়াশার সব এপিসোডগুলো পাওয়া যাবে, তো সবগুলো শুনতে পারো। যারা আগের গুলো মিস করেছো, যেরকম প্রথমটা ছিল আমাদের নার্গিস মার্ডার কেস, নরসিংদীর একটি ঘটনা, তারপরে ছিল আমাদের গনি সাহেবের একটি, ওসমান গনি পুলিশ ইন্সপেক্টর, তার একটি কাহিনী, আর তারপরে ছিল হচ্ছে আমাদের নিদারাবাদ মার্ডার কেস, খুবই সারা জাগানো একটি মার্ডার কেস গত সপ্তাহে ছিল, এবং আজকের তো কাহিনীটা আমরা হাসান এবং রুনার জীবনের, হ্যাঁ, জীবন ভালোবাসা নাকি ভূতের গল্প, রহস্য নাকি রহস্য, কোনটাই আমরা প্রথম দিকে বুঝতে পারিনি, শেষে এসে আমরা রহস্যটা ভেদ করতে পেরেছি। লিখেছে আমাদের সানোয়ার হোসেন মহাখালী থেকে। তারপরে আর সাধন জানতে চায় ফরিদপুর থেকে, সাধন বসু, স্টার্টিং এর শাউটটা কি ব্রতির কি না? না, ওটা বলা যাবে না, এটা কার, তবে অবশ্যই এবিসির কারোর, ওটাও একটা রহস্য, ওটা একটা রহস্য। কুয়াশার অনেক কিছু প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া যাবে না। রায়না গুলশান থেকে কিছুই বুঝে নাই কি হলো। রায়না বোধহয় দেরি করে এসে। রায়না, তুমি কালকে শুনে নিও, ডাউনলোড করে আর্কাইভ থেকে এবিসি রেডিও BD.FM এ লগ ইন করে ডাউনলোড করতে হবে সংগ্রহশালা থেকে, তারপর শুনতে পারবে। আর মাসুদ রানা লিখে পাঠিয়েছেন, একটা গল্পে যে এত ভ্যারাইটি থাকতে পারে ভাবতে পারিনি। থ্যাংক ইউ মাসুদ রানা, এবং সেটার জন্য আমাদের এই স্ক্রিপ্টিং করেছে সিফাত মাহমুদকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও সবার নাম বলছি, কামরুল হাসান আগের পর্বগুলি তিনি করেছেন, খালেদ বিন ফয়জুর ছিল সাউন্ডে, পুরো সাউন্ডের যে আয়োজনটা খালেদ বিন ফয়জুর, তারপর সাকিব ফারজানা ছিল সঙ্গে, মিলু আমান, সাইফ জামান, তুষার, রফিকুল ইসলাম, সাফরিন, সমন্বয়, এদের সবাই কুয়াশা টিমের, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের কুয়াশায় তাদের অবদান সবচেয়ে বেশি। আর শাওন লিখেছে গুলশান থেকে, তারপরে নাদিম হবিগঞ্জ থেকে, কুয়াশা অসম হচ্ছে কিন্তু। আচ্ছা, এহসান বলছে, তারপরে রহস্য তাড়াতাড়ি বলে ফেলতে বলেছে, রহস্য তো শেষ হয়ে গেছে। আচ্ছা, মজার একটা SMS এসছে, সেটা হাসান জাহিদ লিখে পাঠিয়েছেন, লিখেছে মনে হয় বানানো, তাও মজা পেলাম। বানানো হোক সত্যি হোক, কুয়াশায় সবসময় রহস্য থাকবে, সেটাই হচ্ছে মূল ব্যাপার, মূল বিষয়, সেটা বুঝতে হবে। তোমরা রহস্যটা শুনে যদি আমাদের এই ভয়ের সঙ্গে কিংবা আমাদের এই রহস্যের সঙ্গে একটু একাত্ম হতে পারো। অনেক খান ভীষণ খুশি হয়েছে, লিখেছে ইয়াহু, রুনা ইজ অ্যালাইভ, ইটস আ হ্যাপি এন্ডিং। আমি খুব খুশি হয়েছি শারমিন আপু, থ্যাংকস আ লট ফর দিস নাইস স্টোরি, ইউর মোস্ট ওয়েলকাম অনিক খান। মানে এত রহস্যের পরও একজনকে আনন্দ দিতে পারার মধ্যে এটা অনেক বড় আনন্দ আছে, খুশি আছে। অসম স্টোরি, খুবই চমৎকার একটা গল্প। মাসুদ রানা আবারও লিখেছেন, টাকার জাদু, বড় জাদু, জাদুর নানা রং, এটা লিখেছে মুস্তাক আহমেদ। আর যে শারমিন আপু, গল্পটা ভালো লাগছে, রুনা বেঁচে আছে তাই ভালো লাগলো। মাহফুজুর ইসলাম
সাজু। আসলে সব গল্পের শেষে কিন্তু খুব একটা কষ্ট না, কারণ আমরা গত 3 সপ্তাহের শেষ এন্ডিং গুলো খুবই হৃদয় বিদারক ছিল, তো এটাও হৃদয় বিদারক একটি কাহিনী, কিন্তু তারপরে শেষটা যে হাসান রুনাকে ফিরে পেয়েছে এবং একেবারে অপ্রত্যাশিত ভাবে, হ্যাঁ সেটাই, যেটা কেউ প্রেডিক্টই করতে পারেনি যে কি হবে শেষটায়। রুনা এখন কেমন আছেন সিদ্দিকী? রুনা এখন খুবই ভালো আছেন, আশা করছি হাসানের সঙ্গে তিনি খুবই সুখে শান্তিতে বসবাস করছেন। আচ্ছা, দারুণ সম্পত্তি হলো হাসান আর রুনার জন্য, শুভকামনা রইল, এটা লিখেছে মুনিরা, মানে সমাপ্তি। হ্যাঁ, আরেফিন মিরপুর 10 থেকে কাহিনীটা জোস, কালকে এইচএসসি অ্যাকাউন্টিং পরীক্ষা, তাও শুনলো, এখন জব পড়তে। আচ্ছা, ঝর্ণা হত্যার সাথে রাজীব চৌধুরী এবং তার ওয়াইফও জড়িত ছিল, তাদের কোনো সাজা হয়নি। তাদের তো শেষে সাজা হয়েইছে, তাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে, এবং ঝর্ণাকে যে মেরে ফেলা হয়েছে খুব বলে না স্লো পয়জনিং এর মাধ্যমে যেভাবে মানুষ খুন করে, সেরকম তাকে আস্তে আস্তে একটু একটু করে নির্যাতন করে, শারীরিক মানসিক ভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যেটাকে হত্যাই বলা যায়। হত্যা বলা যায়, সেটা হত্যাকাণ্ড অবশ্যই। আমি অনেক অনুষ্ঠান শুনি, কিন্তু সবচেয়ে এবিসি রেডিও অনুষ্ঠান আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ তোমাকে আপু। তোমাদের শোটা ভোর পর্যন্ত করতে পারো না করতে পারি না, কারণ আমাদেরকে বাড়ি গিয়ে ঘুমোতে হয়, সেজন্য আমরা করতে পারি না। আর ভোর পর্যন্ত করলে কি তোমার ভয় কমে যাবে, সেই জন্য লিখে পাঠিয়েছো? তারপরে সাদিয়া লিখেছে মগবাজার থেকে, নতুন জয়েন করেছে, ধন্যবাদ, স্বাগত। আর ঝর্ণা কে ছিল জানতে চায় সাইয়ারা রহমান মানিকনগর থেকে, বোধহয় একটু পরে এসেছে। হ্যাঁ, ঝর্ণা ছিল রুনার মাঝে রাবেয়ার বিয়ের আগে একটি খুবই গরিব ঘরের ছেলের সঙ্গে রাবেয়ার সম্পর্ক ছিল, রুনার মায়ের সম্পর্ক ছিল, আর তার সঙ্গে বিয়ে হয়নি, ছেলেটা খুন হয়ে যায় হঠাৎ করে। কিন্তু ছেলেটা যখন খুন হয়ে যায় তখন রাবেয়া গর্ভবতী থাকে, অর্থাৎ সেই ছেলেটিরই সন্তান থাকে তার গর্ভে, এবং সে একটা সুন্দর ফুটফুটে কন্যা জন্ম দেয়, যার নাম থাকে ঝর্ণা, যে এতিমখানে বড় হয়। অর্থাৎ ঝর্ণা হচ্ছে রুনার হাফ সিস্টার। জ্যাকসন বলছে গল্পটা অসম হয়েছে, ধন্যবাদ জানিয়েছে আমাদেরকে। আর আমরা ফোন রিসিভ করি না কেন জানতে চাই, এটা আসলে ফোন রিসিভ করার আয়োজন না, সব আয়োজনে তো ফোন রিসিভ করা যায় না। প্রেম রোগে ফোন রিসিভ করা হয় বা ফোনও নেওয়া হয়, ফোনের মাধ্যমে কথা বলে, এটা খুবই রহস্যের কাহিনী। রহস্যের মধ্যে যদি SMS পড়তে গিয়ে কত বন্ধুর আপত্তি আছে যে কেন কথা বলা হয় মাঝখানে, সেখানে ফোন আসতে একটা আরেকটা মানে মাঝখানে একটা ইন্টারাকশন হবে। আর রুনা সম্পর্কে জানতে চায়, রুনাকে পাওয়ার পরে তার কথা কেন শোনা যায়নি। শেষ হয়ে গেল, আর অনেকদিন সে হসপিটালে ছিল, কারণ সে খুবই অসুস্থ ছিল, যেহেতু তাকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল, তাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, যার ফলে তার সুস্থ হতে অনেক সময় লাগে, সে হাসপাতালে ভর্তি ছিল সুস্থ হবার কারণে। শাগিস কার্টুন থেকে বলেছে ভয়ে ঘুম আসছে না, এখন বাকি সময় কি করবে? বাকি সময় একটু পরে খুব চমৎকার চমৎকার গান হবে এবিসি রেডিওতে, সেটা শুনতে থাকো, দেখবে ঘুম চলে আসছে। শাওন মজুমদার বলছে তার জীবনের সাথে একদম মিলে গিয়েছে এই ঘটনাটা, ধন্যবাদ জানিয়েছে। শাওন, এখন কিন্তু আমি কৌতূহল বোধ করছি যে তোমার জীবনের সঙ্গে তুমি কিন্তু আমাকে, আমি যেই ইমেল অ্যাড্রেসটা দিয়েছি আমি তোমাকে আবারও সেটা জানিয়ে দিচ্ছি, এবিসি রেডিও FM 89 FM 8920@gmail.com। আবারও বলছি, কুয়াশা FM 8920@gmail.com। এই ঠিকানায় তুমি আমাকে লিখতে পারো, অথবা আর যে শারমিনের যে ফ্যান পেজ আছে সেখানে তুমি চাইলে আমাকে ইনবক্সে লিখতে পারো। আমি এখন খুব তোমার রহস্য জানতে আমি ভালো হয় যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে অ্যাটাচমেন্ট হিসেবে যদি পেজে ইনবক্স করা হয়, কিংবা ইমেইলেও করতে পারো, ইমেইলেও পাঠাতে পারো। আর কাহিনী শেষ করে বলে দেবে যে এটা ট্রু নাকি ফলস। এটা আমরা কখন বলেছি? আমরা কি বলেছি যে কাহিনী শেষে বলে দেবো এটা সত্যি ঘটনা নাকি? আমরা একবারও বলিনি, আমরা বলেছি ঘটনা শোনো, দেখো সত্যি ঘটনা কিনা। আমরা সত্যি ঘটনা নাকি বলবো না, তবে আমরা রহস্যের ঘটনা রহস্য ভেদ করবো প্রতি আয়োজনে। সেটা হতে পারে সত্যি, সেটা হতে পারে কোনো গল্প থেকে নেয়া, কিন্তু কোনটা কি সেটা আমরা বলবো না। আকিব মিরপুর 2 থেকে খুব মজা পেয়েছে এবং এই আয়োজনটা তার ভীষণ ভালো লাগে, এবিসি রেডিওকে ধন্যবাদ জানিয়েছে। তোমাকে ধন্যবাদ। শুক্লা নারায়ণগঞ্জ থেকে দারুণ, রুনা বেঁচে আছে, হ্যাপি এন্ডিং, এই খুশিতে হ্যাপি এন্ডিং গানটা দিয়ে শো শেষ করো। আচ্ছা, চমৎকার কিছু গান রয়েছে, কিছুক্ষণ পরে তোমরা শুনতে পারবে। আরো কয়েকটা SMS পরে আমরা বিদায় নেব, আর আবারও আগামী সপ্তাহে কুয়াশায় আমাদের সঙ্গে কথা হবে। প্রতি যদি আরো কোন SMS থাকে পড়তে পারো। মোহাম্মদ রুবেল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে, প্রথমে ভয় পেয়েছি কিন্তু শেষে অসম ছিল,
আর আবুধাবি থেকে বেলাল হোসেন বলছে গল্পটা খুব ভালো লাগলো, অসাম লাগলো। কুয়াশা বলেছে মোহাম্মদ শাহিন। আর ভয় আতঙ্কের মাঝে শেষ হলো গল্পটি। হাসানা রুনার জন্য শুভকামনা। সৈকত লিখেছে মিরপুর 1 থেকে। রানওয়ে ওয়ারি থেকে কুয়াশার গল্পটা আজকে খুব ভালো লাগলো। শারমিন ব্রতি এবং কুয়াশার টিমকে ধন্যবাদ জানিয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ জানাচ্ছি এত নতুন আয়োজনে এত রেসপন্স করবার জন্য সবাইকে। আর শেষ করবার আগে একটা কথাই বলে যাচ্ছি, জীবন খুব রহস্যময়, তাই প্রতি সোমবার রাত 11টার পর কুয়াশার সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্ত থাক। আমি শারমিন আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ব্রতিও বিদায় নিচ্ছি। শুভরাত। This track was downloaded from FusionBD.com.